আমরা বিপরীত ফাংশন পড়তেছিলাম লাস্ট ক্লাসে আমরা বিপরীত ফাংশন পড়তেছিলাম বিপরীত ফাংশন। তো বিপরীত ফাংশনের লাস্ট একটা টাইপ আমাদের বাকি ছিল, ওইটা আমরা দেখব। ঠিক আছে, লাস্ট একটা টাইপ বাকি ছিল। তাহলে ওইটা টাইপ কত ছিল? আমরা বিপরীত ফাংশনের টাইপ কততে ছিলাম? 3-তে ছিলাম। তাহলে টাইপ 4-এ আসি। তাহলে দেখো টাইপ 4-এ আমাদেরকে ফাংশনগুলো এরকম দেওয়া থাকতে পারে, লন টাইপের ফাংশন। লন এখানে আমাদেরকে দিল সাপোজ লন এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই কত? লন এক্স এক মাইনাস ওয়ান। এটা বিপরীত ফাংশন বের করতে বলছে। কি বলছে, বোঝা গেছে? তাহলে বিপরীত ফাংশন বের করার জন্য আমরা প্রথমে কি করি? আমরা লিখি যে ধরি ওয়াই ইজ ইকুয়াল টু কত? ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তারপরে আমরা এফটাকে এদিকে পাঠাই দিই। তাহলে আমরা লিখতে পারি যে এফ ইনভার্স ওয়াই মানে কত হবে? এক্স। এই যে এফটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কত বের হয়ে গেছে? এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এই কাজটা সব বিপরীত ফাংশনে আমাদেরকে প্রথমে করতে হবে, যে এক্স ইকুয়ালস টু কত? এফ ইনভার্স ওয়াই। তারপরে আমরা আবার এটা নিয়ে কাজ করব, যে ওয়াই ইজ ইকুয়াল টু কত? ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের লন, উপরে আছে কত? এক্স প্লাস ওয়ান, নিচে আছে কত? এক্স মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমাদের উদ্দেশ্য কি ছিল সিফাত? এখান থেকে আমাদের উদ্দেশ্য প্রেমা বলো, এখান থেকে আমাদের উদ্দেশ্য কি? এক্স এর মান বের করা। তাহলে এখান থেকে দেখো আমরা এক্স এর মান কিভাবে বের করব? যেহেতু y is equal to ln x plus 1 ডিভাইড বাই কত আছে? x minus 1। লনটা যদি আমরা সরাইতে চাই তাহলে এটাকে কি লিখতে পারি? e to the power y is equal to কত হবে? x plus 1 ডিভাইড বাই x minus 1। কিভাবে? কারণ আমরা সূত্র জানি যে ln e to the power x মানে কত? x। ln e to the power x মানে x। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এটা সূত্র। তো ফর এক্সাম্পল আমার এখানে এরকম আছে যে y is equal to আমাদের e to the power x আছে। y is equal to কি আছে? e to the power x। তাহলে আমি উভয় পক্ষে যদি লন গুণ করি তাহলে লন ওয়াই ইকুয়ালস টু কত হবে? লন ই টু দি পাওয়ার এক্স হবে। ঠিক আছে কিনা? তাহলে এখানে আমরা লিখতে পারবো কত? এখানে আমরা লন ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ফাইনালি কি লিখতে পারবো? এক্স লিখতে পারবো। তাহলে এখানেও সিমিলার কনসেপ্ট দেখো আমাদের, এই যে লন ই টু দি পাওয়ার ওয়াই এখানে কত আছে? এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান। এই লাইন থেকে আমরা এই লাইনটা আনতে পারবো কিভাবে? আমরা উভয় পক্ষে লন গুণ করে দেই। তাহলে লন ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? লন এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই কত? এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে লন ই টু দি পাওয়ার ওয়াই মানে কত? ওয়াই ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? লন এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই কত? এক্স মাইনাস ওয়ান। বুঝছি আমার কথাটা? তাহলে যেহেতু আমরা এই যে এই লাইন থেকে এই লাইনে আসতে পারতেছি, তাহলে অবশ্যই এই লাইন থেকে আমরা এই লাইন লিখতে পারবো কিনা? তাহলে আমরা ওইটাই করছি। দেখো ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান। এটাকে আমরা কি লিখছি? ই টু দি পাওয়ার ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান। বুঝছি? ওকে, বোঝা হলে এটা যদি আমরা বুঝি, সজীব কোনো সমস্যা? তাহলে এটা যদি আমরা বুঝি, এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করার জন্য কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। ঠিক আছে, তাহলে যোজন বিয়োজন করার আগে আমি এটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি। তাহলে এখানে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়ান, এখানে কত? এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত? ই টু দি পাওয়ার ওয়াই। এবং আমি উভয় পক্ষে যোজন বিয়োজন করি। তাহলে যোজন বিয়োজন করলে কি হবে? উপরে এক্স প্লাস ওয়ান, নিচেও এক্স প্লাস ওয়ান, তারপর প্লাস, তারপর এখানে কত লিখবো? মাইনাস, তারপর এখানে লিখবো আমরা এক্স মাইনাস ওয়ান, আর এখানে কত হয়ে যাবে? এক্স প্লাস ওয়ান। মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান লিখতে গেছি, মাইনাসের জন্য কি হয়ে গেছে? এটা প্লাস হয়ে গেছে। আর এখানেও আমরা কি লিখবো দেখো? ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান, এখানে কত হবে? ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। ঠিক আছে, এই যে এটার নিচে কিছু নাই মানে কত আছে? ওয়ান আছে। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান ডিভাইড বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান চলে যাবে, এখান থেকে এক্স এক্স চলে যাবে, আর এই ওয়ান ওয়ান মিলে কত হবে? টু হবে। আর এখানে কত পাচ্ছি? এক্স এক্স মিলে টু এক্স পাচ্ছি। ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। টু কাটাকাটি যাবে, সুতরাং আমরা এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি? এই যে এটা ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। এই যে এক্স এর ভ্যালুটা বের হয়ে গেছে। এই এক্স মানে আমরা কত লিখছি? এফ ইনভার্স ওয়াই। সো আমরা লিখবো যে সুতরাং এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান ডিভাইড বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। ঠিক আছে, এক্স এর জায়গায় জাস্ট এফ ইনভার্স ওয়াই বসে দিছি। তাহলে এফ ইনভার্স ওয়াই যদি এটা হয়, তাহলে সুতরাং আমরা লিখতে পারি এফ ইনভার্স এক্স কত হবে? এই ওয়াই গুলোর জায়গায়, এই যে এফ ইনভার্স ওয়াই মানে যদি এটা হয়, তাহলে এই ওয়াই এর জায়গায় যদি আমি এক্স বসাই, মানে এফ ইনভার্স এক্স, তাহলে এই ওয়াই এর জায়গায় কত বসে যাবে? এক্স বসে যাবে। তাহলে আমরা এখানে কি পাবো? ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত হবে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে বোঝা গেছে বিপরীত ফাংশন কিভাবে করতে হবে। ওকে, তাহলে আমরা এই বিপরীত ফাংশনের ম্যাথটা বুঝলাম। এবার আমরা চলে যাই ফাংশনের রেঞ্জ কিভাবে বের করতে হয়। এবার আমরা দেখব ফাংশনের রেঞ্জ কিভাবে বের করতে হয়। সো খেয়াল করো, আমরা টাইপ বাই টাইপ দেখবো যে ফাংশনের রেঞ্জ কিভাবে বের করতে হয়। তো রেঞ্জ কিভাবে বের করতে হয় সেটা দেখার আগে আমি রেঞ্জের কনসেপ্টটা বলে দিই।
রেঞ্জটা কি বলে হয়, রেঞ্জ কোনগুলোকে বলে দেখো, রেঞ্জ হচ্ছে, আমি তোমাদেরকে সংজ্ঞাটা বলে দিই, ডোমেনের সকল সদস্যের জন্য, ডোমেনের সকল সদস্যের রেসপেক্টে বা সকল সদস্যের প্রেক্ষিতে, সকল সদস্যের প্রেক্ষিতে ওয়াই এর যে সকল মান পাওয়া যায়, ওয়াই এর যে সকল মান পাওয়া যায়, যে সকল মান পাওয়া যায় তাদের দ্বারা গঠিত সেটকে কি বলা হয়, রেঞ্জের সেট বলা হয়। তাদের দ্বারা গঠিত সেটকে কি বলা হয়, রেঞ্জের সেট বলা হয়। গঠিত সেটকে কি বলে, রেঞ্জ বলে। ব্যাপারটা বোঝা গেছে, রেঞ্জ বলে। তাহলে দেখো ডোমেইনের সকল মানে, ডোমেইন মানে কি, এক্স এর যে মানগুলো ছিল, তাহলে কোনো একটা ফাংশনে এক্স এর মানগুলো বসানোর পরে, এই যে কোনো একটা ফাংশনে এক্স এর মানগুলো বসানোর পরে ওয়াই এর যে মানগুলো পাওয়া যায়, ঠিক আছে, ওই মানগুলো দ্বারা গঠিত সেটকে কি বলা হচ্ছে, ডোমেইন বলা হচ্ছে। তাহলে এক্স এর কিন্তু সব মান আবার বসাতে পারি না আমরা, কোন মানগুলো বসাতে পারি, ডোমেনের মানগুলো বসাতে হবে। এক্স এর কোন মানগুলো বসাতে হবে, ডোমেনের মানগুলো। অর্থাৎ এই ফাংশনের ডোমেইন যেটা আছে, ওই ডোমেনের মধ্যে এক্স এর যে সদস্যগুলো আছে, ওই সব মানে এক্স এর যে মানগুলো আছে, ওই মানগুলো এখানে বসালে ওয়াই এর যে মানগুলো আসবে, সেগুলো দ্বারা গঠিত সেটকে কি বলা হচ্ছে, রেঞ্জ বলা হচ্ছে। বুঝছি? আচ্ছা, এবার আমরা ওয়ান বাই ওয়ান হচ্ছে ফাংশনগুলো রেঞ্জ বের করা দেখবো। সো দেখো আমাদের টাইপ ওয়ান এর ফাংশন, আমাদের টাইপ ওয়ান এর ফাংশন হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন যদি আমাদেরকে দেওয়া থাকবে, ফর এক্সাম্পল ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদেরকে দেওয়া আছে সাইন এক্স, তাহলে এই ফাংশনটার রেঞ্জ বের করতে বলছে। রেঞ্জ মানে হচ্ছে ওয়াই এর মান, রেঞ্জ মানে কিসের মান, ওয়াই এর মান। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স, এই সাইন এক্স এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হইতে পারবে, -1 থেকে +1 এর মধ্যে হইতে পারবে, -1 থেকে +1 এর মধ্যে হচ্ছে হইতে পারবে। তাহলে এই ফাংশনের রেঞ্জ হচ্ছে আমার, দেখো এই ফাংশনের রেঞ্জ হচ্ছে এইটা, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে এটার ফাংশনের রেঞ্জ কত হবে, -1 থেকে 1 পর্যন্ত। তোমরা ব্র্যাকেটের ব্যাপার স্যাপারগুলো তো জানো ব্র্যাকেটের ব্যাপার স্যাপারগুলো, এই যে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, ঠিক আছে কিনা, এগুলোকে আমি পড়াইছিলাম তোমাদের। থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, তারপর এরকম যদি থাকে এটা দ্বারা কি বোঝায়, তারপর এরকম যদি থাকে এটা দ্বারা কি বোঝায়। তাহলে দেখো ফর এক্সাম্পল আমি এটা বলে দেই, যে দেখো ফর এক্সাম্পল আমাদের 0 থেকে 3 আছে, এখানেও 0 থেকে 3 আছে, এখানেও 0 থেকে 3 আছে, এখানেও 0 থেকে 3, এখানেও 0 থেকে 3। এখানে কোনটার মিনিং কি, যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে এর মানে হচ্ছে সীমান্ত মান ছাড়া ভেতরের গুলা। তাহলে 0 থেকে 3 মানে এটা আসলে বোঝাচ্ছে কাকে, 1 কে আর 2 কে। ব্যাপারটা বোঝা গেছে, কাকে বোঝাচ্ছে, 1 কে আর 2 কে। ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে সীমান্ত মানগুলা ছাড়া জাস্ট ভেতরের গুলা, তাহলে 1 এবং 2 কে বোঝাচ্ছে। সেকেন্ড ব্র্যাকেটের ব্যাপারটা পরে বলতেছি, থার্ড ব্র্যাকেটের ব্যাপারটা আগে বলি, যে থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে সীমান্ত মানগুলো সহ সবগুলা। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে 0, 1, 2, 3 সবগুলাকে বোঝাচ্ছে। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে সীমান্ত মানগুলো সহ ভেতরের সবগুলা। তারপরে এটা যদি থাকে, দেখো শুরুতে ফার্স্ট ব্র্যাকেট আছে, এর মানে হচ্ছে 0 ছাড়া বাকিগুলা, মানে কত, 1, 2, 3, ঠিক আছে। আর এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেটটা শুরুতে আছে, এর মানে হচ্ছে 0 সহ কিন্তু 3 ছাড়া, ঠিক আছে। তার মানে এটা কত হবে, 0, 1, 2, এইটাকে বোঝাচ্ছে। আর সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে যেটা আছে সেটা, 0, 3 আছে মানে শুধু 0, 3 কেই বোঝাচ্ছে। 0, 3 মানে কি, শুধু 0, 3 কেই বোঝাচ্ছে। বুঝছি? তাহলে ব্র্যাকেটের ব্যাপারটা আমরা বুঝছি। ওকে, তাহলে এটা অবশ্যই আমাকে কি ধারা লিখতে হবে, থার্ড ব্র্যাকেট ধারায় লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ -1 থেকে 1 পর্যন্ত। আমরা জানি সাইন এক্স এর ভ্যালু -1 ও হইতে পারে, 1 ও হইতে পারে, এর ভেতরে যে কোনো মান হবে। তাহলে এই ফাংশনের রেঞ্জ হচ্ছে কোনটা, এইটা। আর এইটা যদি এরকম হইতো যে y ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন স্কোয়ার এক্স হইতো, স্কোয়ার যদি থাকতো, তাহলে স্কোয়ার কি মাইনাস ভ্যালুটা নিতে পারবে, মাইনাস ভ্যালু যেগুলো আছে ওগুলো কি নিতে পারবে না। তাহলে সাইন স্কোয়ার এক্স এর রেঞ্জ কত হবে, 0 থেকে কত পর্যন্ত, 1 পর্যন্ত, মানে শুধু পজিটিভ ভ্যালুগুলো নিতে পারবে। সাইন স্কোয়ার এক্স এটার মান 0 হইতে পারবে, 0 থেকে 1 এর মধ্যে যে কোনো কিছু হইতে পারবে, কিন্তু নেগেটিভ কোনো নাম্বার এখানে আসবে না, কারণ উপরে কি আছে, স্কোয়ার আছে। বুঝছি? তাহলে আমাদের গেল হচ্ছে ফার্স্ট টাইপের ফাংশন, এটা আমরা বুঝছি। এবার আমরা টাইপ 2 তে চলে যাচ্ছি। দেখো আমাদের যদি এরকম থাকে টাইপ 2, ফর এক্সাম্পল আমাদেরকে দেওয়া আছে হচ্ছে y ইজ ইকুয়াল টু, আমাদেরকে দেওয়া আছে 3 sin x প্লাস হচ্ছে 4 cos x প্লাস হচ্ছে 2081। এই ফাংশনটা হচ্ছে আমাকে রেঞ্জ বের করতে বলছে। এই ফাংশনটা কি বের করতে বলছে, রেঞ্জ। বই আপাতত লাগবে না, আমি বইয়ের সবগুলো ম্যাথই তোমাদেরকে করাবো, আগে বেসিকটা একটু ক্লিয়ার হয়ে নাও। তাহলে দেখো আমাদেরকে এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা রেঞ্জ বের করতে বলছে। কিভাবে বের করবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো।
তাহলে তোমরা চিন্তা করতে পারো রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে হচ্ছে ওয়াই এর মানটা, তাই তো ওয়াই এর লোয়েস্ট ভ্যালু থেকে হাইয়েস্ট ভ্যালু যতটুকু হবে তাদেরই সেট হচ্ছে কি রেঞ্জ। তাহলে আমরা চিন্তা করে দেখলাম যে সাইন এক্স এর সর্বোচ্চ ভ্যালু তো 1, কজ এক্স এর সর্বোচ্চ ভ্যালু কত 1। তাহলে আমি যদি এখানে সাইন এক্স এর সর্বোচ্চ মান বসাই, কজ এক্স এর সর্বোচ্চ মান বসাই, তাহলে ওয়াই এর সর্বোচ্চ মানটা পাবো। তাহলে সেই অনুযায়ী ওয়াই এর সর্বোচ্চ মানটা কত থাকতেছে 3 ইন্টু সাইন এক্স এর সর্বোচ্চ মান হচ্ছে কত 1, 3 ইন্টু 1 যোগ কজ এক্স এর সর্বোচ্চ মানটা কত 1, তাহলে এখানে কত হবে 4 ইন্টু 1 যোগ হচ্ছে কত 2081। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে 3 এর 4 7, আর এখানে কত হবে তাহলে 2088 হবে, ঠিক আছে কিনা 3 এর 4 7 2088 হচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা চিন্তা করলাম যে সাইন এক্স এর সর্বনিম্ন মান হচ্ছে কত -1, কজ এক্স এর সর্বনিম্ন মানটাও কত -1। তাহলে আমরা এই ফাংশনের সর্বনিম্ন মানটা কত হবে 3 ইন্টু হচ্ছে -1 যোগ হচ্ছে কত 4 ইন্টু -1 যোগ হচ্ছে কত হবে 2081। তাহলে -3 -4 যোগ কত 2081। তাহলে আমরা কত পাবো এখানে হিসাব করে বলো তো 3 4 7, তাহলে এখান থেকে 1 চলে যাবে, তার মানে আমাদের হবে 2000 কত হবে 74 হবে না 74, 2000 কত হচ্ছে 74 হচ্ছে কিনা 74 নাকি, এই যে 3 4 7 তো এখান থেকে 6 চলে 2074 আর কি, ঠিক আছে ওকে। তাহলে এই যে দেখো এটা হচ্ছে সর্বোচ্চ মান, এটা হচ্ছে সর্বনিম্ন মান, এই পুরো কনসেপ্টটা ভুল, এই পুরো কনসেপ্টটা কি ভুল। কেন এই পুরো কনসেপ্টটা ভুল, এই পুরো কনসেপ্টটা এই জন্য ভুল যে আমি সাইনের যখন সর্বোচ্চ মান বসেছি কজেরও তখন সর্বোচ্চ মান বসেছি, কিন্তু এরকম তো হয় না। সাইনের মান যখন সর্বোচ্চ কজের মান কি তখন সর্বোচ্চ হয়? যেমন সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, কিন্তু কজ 0 ডিগ্রির মান হচ্ছে কত 1। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমাদের এই কনসেপ্টটা ভুল যে সাইনেরও যখন সর্বোচ্চ মান বসাবো কজেরও তখন সর্বোচ্চ মান বসালাম, তাহলে সর্বোচ্চ মান বের করছে এইটা। সাইনের যখন সর্বনিম্ন মান কজের সর্বনিম্ন মান বসালাম, যেটা সর্বনিম্ন মান বের করছে এটা, এই কনসেপ্টটা ভুল। কারণ সাইনের মান সর্বোচ্চ হলে তখন কজের মান সর্বনিম্ন সর্বোচ্চ হচ্ছে না, বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই প্রবলেমগুলো সলিউশন আমরা কিভাবে করবো দেখো। তাহলে আমি তোমাদেরকে প্রথমে ভুলটা দেখাইছি, এবার সঠিকটা দেখাচ্ছি দেখো। তাহলে এই প্রবলেমের সলিউশন আমরা কিভাবে করব। তো দেখো যদি এখানে সাইন এক্স কজ এক্স এরকম দুইটা ত্রিকোণমিতিক রাশি না থেকে একটা থাকতো তাহলে আমাদের জন্য সহজ হয়ে যেত না? যদি একটা থাকতো, ঠিক আছে কিনা, তাহলে আমি ওইটারই সর্বোচ্চ মান বসাইতাম, ওইটারই সর্বনিম্ন মান বসাইতাম। তাহলে এখানে আমরা যেটা করব এই সাইন কজ গুলোকে হয় পুরোটাকে সাইনে নিয়ে যাব, না হয় পুরোটাকে কজে নিয়ে যাব, তারপরে ওইটা সর্বোচ্চ সর্বনিম্ন মানটা আমরা বসাবো। তাহলে এটার করার পদ্ধতিটা কি খেয়াল করো। এই যে সাইনের পাশে যে সংখ্যাটা আছে আর এই কজের পাশে যে সংখ্যাটা আছে ওদেরকে আমরা কালেক্ট করলাম, ওদেরকে কালেক্ট করে রুটের ভেতরে রাখলাম, এইভাবে রাখছি, ঠিক আছে। এই যে সাইনের পাশে আসে 3, এটাকে লিখছি আমি 3 স্কোয়ার, কজের পাশে আসে 4, এটাকে লিখছি 4 স্কোয়ার। আমি কত এরপর ওটাকে কি করব যোগ করে রুট করব, তাহলে আমরা কত পাচ্ছি রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে কত পাবো 5 পাবো না। 9 প্লাস 16 25, 25কে রুট করলে কত হবে 5। এই 5 দ্বারা আমরা এই সাইন কজের পোর্শনটাকে অর্থাৎ ত্রিকোণমিতিক যে রাশিটা আছে ওই পোর্শনটাকে হচ্ছে ভাগ দিব প্লাস গুণ করব। অর্থাৎ আমি লিখতেছি হচ্ছে এইভাবে 3 ছিল এটাকে 3/5 লিখছি ইন্টু হচ্ছে সাইন এক্স, 4 ছিল এটাকে আমি 4/5 লিখছি ইন্টু হচ্ছে কত হবে কজ এক্স। তারপরে এই যে ব্রেকেট করে দিয়ে আমি এখানে 5 গুণ করে দিচ্ছি, তাহলে এই 5 5 কাটা গেলে আবার এটা পাবো, 5 5 কাটা গেলে আবার এটা পাবো, আর প্লাস এখানে কত আছে 2081 আছে। কে ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু। এবার আমি এখানে সূত্র আনতে চাচ্ছি সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি সূত্র আনবো, অথবা সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি সূত্র আনবো, ইচ্ছা, ঠিক আছে। তা ফর এক্সাম্পল আমি এখানে সাইন এ কজ বি সূত্র আনতে চাচ্ছি, অর্থাৎ আমি এই 3/5 এর জায়গায় কজ কিছু একটা বসাবো, এই 4/5 এর জায়গায় সাইন কিছু একটা বসাবো, কারণ আমার মাথায় আছে আমি কি আনতে চাচ্ছি সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি আনতে চাচ্ছি, বুঝছি। তাহলে আমি এখানে একটা বৃত্ত, আমি এখানে হচ্ছে একটা ত্রিভুজ চিন্তা করি, এখানে আমি একটা ত্রিভুজের কথা চিন্তা করি। ফর এক্সাম্পল এটা একটা ত্রিভুজ, এটাকে আমি থেতা চিন্তা করি, তাহলে এটা যদি থেতা হয় তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে আমাদের ভূমি, এইটা হচ্ছে আমাদের লম্ব, ওকে। তাহলে সাইন আমি এখানে আনতে চাচ্ছি কি কজ, কজ মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে ভূমিটা কত আমার 3 আর অতিভুজটা কত আমার 5, তাহলে লম্বটা কত হবে 4। এটা বের করতে পারি কিনা ওই যে পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ 3 স্কোয়ার করলে এটা কত বের হবে 4 বের হবে। তাহলে এইটার জায়গায় আমরা দেখো এই যে 3/5 এর জায়গায় আমরা কত বসাইতে পারবো 3/5 মানে আমরা বসাইতে পারবো হচ্ছে cos থেটা,
cos থিটা, এই যে cos থিটা ইজ ইকুয়াল টু কত হবে, ভূমি ডিভাইড বাই কত, অতিভুজ, মানে 3/5। না বুঝলে কিন্তু বলবো, চুপ থাকবো না, ঠিক আছে। cos থিটা ইনটু হচ্ছে কত, সবাইকে বলতেছি cos থিটা প্লাস sin x। তারপর 4/5 এর জায়গায় কত বসাবো আমরা, sin থিটা বসাতে পারবো। এখানে জায়গায় আমরা বসাতে পারবো হচ্ছে sin থিটা। কেন, কারণ sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই যে লম্ব হচ্ছে আমার 4, অতিভুজ হচ্ছে 5, তাহলে লম্ব বাই অতিভুজ 4/5 এর জায়গায় কত বসাতে পারছি আমরা, sin থিটা। আর এখানে কত আছে, cos x আছে, প্লাস কত আছে 2081। তাহলে দেখো এবার খুব সুন্দর মতো আমাদের এটা সূত্র হয়ে গেছে। এটা কিসের সূত্র, কে বলতে পারবা? এটা হচ্ছে sin a প্লাস b সূত্র না? এটা হচ্ছে sin a প্লাস b সূত্র, মানে থিটা প্লাস কত x, প্লাস এখানে কত হবে 2081। তাহলে দেখো এখানে আমার কিসে চলে আসছে, সাইন কজে ছিল, এখন সেটা কিসে চলে আসছে, সাইনে চলে আসছে। বুঝছি, সাইনে চলে আসছে। এবার আমি এটা সর্বোচ্চ মানটা ইজিলি বের করে ফেলতে পারবো। আমরা জানি যে সাইন এর সর্বোচ্চ মানটা কত, 1। তাহলে এই ফাংশনটার সর্বোচ্চ মান কত হবে, এই ফাংশনটার সর্বোচ্চ মান হবে 5 ইন্টু 1, 5 ইন্টু 1 প্লাস 2081, প্লাস 2081। তাহলে কত আসে, 2086 আসে। 81 প্লাস 1 মানে কত হবে, 86 হবে। আর এই ফাংশনটার সর্বনিম্ন মান কত হবে, এই পুরোটার সর্বনিম্ন মান হচ্ছে -1। তাহলে 5 ইন্টু -1 মানে কত হবে, -5 প্লাস 2081। তাহলে আমাদের এখানে কত হবে, 2076। 2076 হচ্ছে আমাদের সর্বনিম্ন মান হচ্ছে কত, কোনটা, 81 আর 5 কত হবে, 2086 না? ঠিক আছে। আর এটা কত, -5 আর 2081, তাহলে এটা কত হবে, 2076। ঠিক আছে কিনা, আমি ভুল লিখছি? তাহলে আমাদের ফাংশনের সর্বোচ্চ মান কত, এইটা, ফাংশনের সর্বনিম্ন মান কত, এইটা। তাহলে রেঞ্জ কত হবে, রেঞ্জ হবে হচ্ছে আমাদের 2076 থেকে কত পর্যন্ত, 2086 পর্যন্ত। কি লিখবো, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখার মিনিংটা হচ্ছে এইটা থেকে এটা পর্যন্ত সবগুলা, 2076 সহ 2086 সহ এদের ভেতরে যতগুলো আছে সবগুলাই এই ফাংশনের মান বের হবে। বুঝছি, লোয়েস্ট ভ্যালু হচ্ছে বের হবে এটা, হাইয়েস্ট ভ্যালু বের হবে এটা। বুঝা গেছে? আচ্ছা, এবার এই ফাংশনটা আমরা তো এইভাবে করছি, কিন্তু এটা যদি এমসিকিউতে আসে তখন কিভাবে করব, দেখো এমসিকিউতে আসলে এটার একটা শর্টকাট আছে, আমরা শর্টকাট অ্যাপ্লাই করে এমসিকিউ গুলো করতে পারবো। সিকিউতে আসলে হচ্ছে এইভাবে করব। সো ফর এক্সাম্পল, আমাদের এই যে এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে, a sin x প্লাস হচ্ছে কত হবে, a sin x প্লাস হচ্ছে b cos x প্লাস হচ্ছে কত c, এরকম যদি থাকে, এই যে 3 এর জায়গায় a, 4 এর জায়গায় b আছে, আর ওই সংখ্যাটার জায়গায় কত আছে, c আছে। ওকে, তো আমরা দেখো এই যে এটাকে ধরবো আর বিটাকে ধরবো, এদেরকে নিয়ে আমি কি পাচ্ছি, রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছিলাম না, এটা করছিলাম না আমরা, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই ফাংশনটা দেখো রেঞ্জ হবে, এই ফাংশনটা রেঞ্জ হবে ওই ধ্রুবক পদ থেকে এই জিনিসটা বিয়োগ দিব, c মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে সর্বনিম্ন মান, আর সর্বোচ্চ মান কত হবে, c প্লাস রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ব্যাপারটা বোঝা গেছে, c প্লাস কত হবে, রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ ওই ধ্রুবক পদ থেকে আমি রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা, ওইটা বিয়োগ দিব, আর ধ্রুবক পদের সাথে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ দিব, তাহলে সর্বোচ্চ মান পাবো, এটা সর্বনিম্ন মান। বোঝা গেছে, এটা হচ্ছে শর্টকাট এমসিকিউর জন্য। ওকে, তাহলে এরপর আমরা চলে যাই হচ্ছে এর পরবর্তী ফাংশনে। দেখো এটা যদি বোঝা হয়, এবার আমরা পরবর্তী ফাংশনে চলে যাই। তো আমাদের পরবর্তী ফাংশন হচ্ছে টাইপ 3 এর ফাংশন। আমরা রেঞ্জ বের করা দেখতেছি। তো আমাদের টাইপ 3 এর ফাংশন থাকতে পারে হচ্ছে এইরকম, y = ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা দেওয়া আছে, এই ফাংশনটা দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। তো আমরা এই ফাংশনটার হচ্ছে রেঞ্জ বের করতে চাচ্ছি। তা আমি আগে এটাকে একটু সুন্দর করে সাজাই ফেলি। এটাকে আমি এভাবে লিখতে পারি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c মাইনাস হচ্ছে কত, y = হচ্ছে 0, অর্থাৎ yটাকে আমি ওই পাশে নিয়ে আসছি, ওয়াইটাকে ওই পাশে নিয়ে ব্র্যাকেটের মধ্যে রাখছে আর কি, সমস্যা তো নাই, আছে সমস্যা নেই। তাহলে এবার এটা একটা বহুপদী রাশি না, তোমরা কি বহুপদী রাশি সম্পর্কে পরিচিত সবাই? 9 10 কি ছিল বহুপদী? তাহলে যদি তোমরা বহুপদী রাশির সাথে পরিচিত হও, তাহলে এটা একটা বহুপদী রাশি, মানে দ্বিঘাত সমীকরণ। বহুপদী বলতে কি বোঝায়, যেখানে একের অধিক পদ থাকবে, এই একটা পদ, দুইটা পদ, তিনটা পদ আছে, দ্যাটস ওয়াই এটা কি বহুপদী। বোঝা গেছে? এবং এটা বহুপদীর মধ্যে কত ঘাত বিশিষ্ট বহুপদী, এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট বহুপদী, কারণ এখানে চলকের উপরে সর্বোচ্চ পাওয়ার 2, চলকের উপর সর্বোচ্চ পাওয়ার 3 হলো এটা ত্রিঘাত, চলকের উপর সর্বোচ্চ পাওয়ার 4 হলো এটা চতুর্ঘাত। বুঝছি? আচ্ছা, তাহলে এটা বহুপদী রাশি। এবার এইখান থেকে y এর ভ্যালু আসবে কয়টা, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত বহুপদী, এখান থেকে y এর ভ্যালু কয়টা আসবে,
এখান থেকে y এর ভ্যালু 2টা আসবে, ওই দুইটাই হচ্ছে এই সমীকরণের y এর মান আর কি, ঠিক আছে কিনা। এখান থেকে এই সমীকরণ থেকে y এর ভ্যালু 2টা আসবে, ওই দুইটা মানেই হচ্ছে বেসিক্যালি কার মান, y এর মান, আর y এর মানগুলাই হচ্ছে রেঞ্জ, ঠিক আছে, y এর মানগুলাই হচ্ছে রেঞ্জ। ওকে ফাইন। তাহলে আমরা জানি যে দ্বিঘাত সমীকরণ থেকে মূল আসবে হচ্ছে 2টা, এবং তোমরা যদি এই 9-10 এর কনসেপ্টটা তোমার যদি মাথায় না থাকে, আমি একটু তোমাদেরকে মনে করে দিই যে এই হচ্ছে আমাদের বহুপদী সমীকরণ ax² + bx + c = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এইখান থেকে x এর ভ্যালু অবশ্যই কয়টা আসবে, 2টা আসবে, একটা x1 একটা x2। তো এই দুইটা ভ্যালু সমান হইতে পারে, এই দুইটা ভ্যালু বাস্তব হইতে পারে আবার অবাস্তব হইতে পারে। কি বলছে বোঝা গেছে? ফার্স্ট অফ অল কথা হচ্ছে এই দুইটা ভ্যালু কি কি হইতে পারে, এই দুইটা ভ্যালু x1 এবং x2 দোনোটাই বাস্তব হইতে পারে। ব্যাপারটা বোঝা গেছে? বাস্তব সংখ্যা মানে যে কোনো বাস্তব সংখ্যা আর কি, ঠিক আছে। আবার এই দুইটা ভ্যালু কি হইতে পারে, অবাস্তব হইতে পারে, মানে অবাস্তব সংখ্যা হইতে পারে। যেমন ফর এক্সাম্পল √3 বের হইতে পারে, একটা x এর জায়গায় কত বের হইতে পারে, √3, তাহলে √3 একটা অবাস্তব সংখ্যা, ঠিক আছে কিনা। তাহলে আমার মূলগুলা বাস্তব হইতে পারে অবাস্তব হইতে পারে। বাস্তবের মধ্যে আবার দুইটা কেস আছে, বাস্তব সমান হইতে পারে, বাস্তব অসমান হইতে পারে। বাস্তবের মধ্যে কেস কয়টা, 2টা। মানে এই দুইটা ভ্যালু বাস্তব তো বের হয়েছে, সমান বের হচ্ছে, মানে এটাও 3 বের হয়েছে এটাও 3 বের হয়েছে, ওইরকম হইতে পারে। আবার এটা 3 বের হয়েছে এটা 5 বের হয়েছে, অসমান হইতে পারে, বুঝছি। আর অবাস্তব যদি হয় তাহলে সমান অসমান নাই, কারণ অবাস্তব সংখ্যার মধ্যে কেউ বড় না কেউ ছোট না। কোনো অবাস্তব, তোমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে √3 আর √4 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, তাহলে আমরা আনসার দিতে পারবো যে এই দুইটা সংখ্যার মধ্যে কেউ বড় না কেউ ছোট না, কারণ অবাস্তব সংখ্যার মধ্যে কেউ বড় হয় না কেউ ছোট হয় না, বুঝা গেছে। তাহলে এই যে দেখো, এই সমীকরণ থেকে আমরা মূলগুলা বের না করেই মূলগুলার প্রকৃতি কি সেটা বলে দিতে পারবো, অর্থাৎ মূলগুলা কি বাস্তব সমান হবে নাকি বাস্তব অসমান হবে নাকি অবাস্তব হবে, সেগুলা আমরা মূলগুলা বের করা ছাড়াই বলতে পারবো। কিভাবে? সমীকরণের নিশ্চয়কের মাধ্যমে। কিসের মাধ্যমে? সমীকরণের একটা নিশ্চয়ক আছে যেটাকে আমরা লিখি হচ্ছে b² - 4ac। এই b² - 4ac হচ্ছে আমাদের সমীকরণের নিশ্চয়ক, অর্থাৎ যেটা আমাদেরকে নিশ্চয় করে বলে দেয় যে এই সমীকরণের মূলগুলা কি বাস্তব সমান নাকি অসমান নাকি অবাস্তব বের হবে। তোমরা কি বুঝতেছো? ওকে, তাহলে এই নিশ্চয়কের মান দেখে আমরা বুঝতে পারবো যে মূলগুলা কিরকম হবে। কখন বুঝতে পারবো? যদি আমাদের এই নিশ্চয়কের মানটা যদি 0 আসে, আমরা b² - 4ac বের করব, এখান থেকে b² - 4ac বের করব, ওইটা যদি 0 আসে তার মানে আমরা বলতে পারবো যে সমীকরণ মূলগুলো বাস্তব এবং সমান হবে। আর যদি আমরা দেখি যে b² - 4ac এইটা >0, 0 থেকে বড় কোনো একটা সংখ্যা আসছে, তাহলে আমরা বলতে পারবো যে এই সমীকরণের মূলগুলা বাস্তব এবং কি হবে, অসমান হবে। আর যদি সমীকরণের মূলগুলা b² - 4ac যদি <0 হয়, এর মানে হচ্ছে সমীকরণের মূলগুলা কি হবে, অবাস্তব হবে। আর এই যে b a c এগুলো কোথায় আছে, x এর সাথে যেটা থাকবে সহগ x এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে b, তারপরে x² এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে a, আর এদিকে ধ্রুবক পদ যেটা পড়ে থাকবে সহগ সেটা হচ্ছে c, বুঝছি। ওকে, তাহলে এই কনসেপ্টটা দিয়ে হচ্ছে আমরা এই ম্যাথটা করব, এই কনসেপ্টটা দিয়ে হচ্ছে আমরা এই ম্যাথটা করব। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা বুঝে গেছি যে এখান থেকে y এর ভ্যালু 2টা বের হবে। সো আমরা এটার নিশ্চয়কটা বের করে ফেলি। তাহলে দেখো, আমরা এই সমীকরণের নিশ্চয়কটা কত হবে, নিশ্চয়ক বের করার সূত্র আমরা জানি b² - 4ac। এখানে bটা কত, b এর জায়গায় এখানে কি আছে, b আছে, x এর সাথে যেটা থাকে সেটাই হচ্ছে b। তাহলে b² - 4, এটা কত, এখানে x² এর সাথে যেটা থাকে সেটা মানে a, আর c টা কত, এখানে এই যে ধ্রুবক পদ যেটা থাকে সেটা, তাহলে এটা কত হবে, c - y। ব্যাপারটা বোঝা গেছে? কত হবে, c - y। তাহলে এটা হচ্ছে আমার নিশ্চয়ক। তো আমরা এই সমীকরণের মূল যে y1 এবং y2 এই দুইটা আমরা বের করতে চাচ্ছি। তো এই দুইটা কেমন হবে, আমরা কোন মানটা চাচ্ছি, ডেফিনেটলি বাস্তব মান চাচ্ছি। আমরা y এর কোন মানটা চাচ্ছি, বাস্তব মান চাচ্ছি, কারণ আমরা এই ফাংশনের রেঞ্জ বের করতে চাচ্ছি। আর রেঞ্জ কি কখনো অবাস্তব হবে? অবাস্তব হবে না, রেঞ্জ অবশ্যই বাস্তব মানগুলাই হবে। তাহলে আমরা y1 এবং y2 কে কি চাচ্ছি, বাস্তব হবে সেটা চাচ্ছি। তাহলে বাস্তব হতে হলে নিশ্চয়কটাকে কি হইতে হবে, অবশ্যই >0 হইতে হবে, ঠিক আছে কিনা। বাস্তব হইতে হলে নিশ্চয়কে অবশ্যই >0 হইতে হবে। =0 হলে মানে দুটোটা সমান, >0 হওয়া মানে হচ্ছে দুটোটা অসমান কিন্তু বাস্তব। তাহলে এখান থেকে আমি y এর ভ্যালুটা বের করে রাখবো, এই যে y এর ভ্যালুটা। তাহলে আমি প্রথমে গুণ করে দেই,
যে বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাসে মাইনাসে প্লাস হবে, তারপর কত পাবো 4ay ইজ গ্রেটার ইকুয়াল কত 0। এবার y কে যেহেতু আমি এক পাশে রাখবো, বাকি সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমি কি পাচ্ছি দেখো 4ay ইজ গ্রেটার দেন, এটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারবো 4ac মাইনাস কত হবে বি স্কোয়ার। এবার 4ac মাইনাস বি স্কোয়ার, এবার এখান থেকে খুব সুন্দর মতো আমি এই পাশেও 4 এ দ্বারা ভাগ করে দিলে y থেকে যাচ্ছে, এখানেও 4 এ দ্বারা ভাগ করে দিলে আমার y এর মানটা বের হয়ে যাচ্ছে ফাইনালি, তাই না? তবে ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা তো জানি না যে a এর মানটা কি প্লাস নাকি মাইনাস, মানে a কি কোনো পজিটিভ সংখ্যা নাকি নেগেটিভ সংখ্যা। দেখো খুব সহজ জিনিস, a যদি হয় ধরো a এর মান হচ্ছে +2, তার মানে এটা কত 4 দুগুণে 8, তাহলে 8 দ্বারা ওই পক্ষে ভাগ করে দিচ্ছি। কিন্তু a এর মান যদি -2 হয়ে থাকে, তার মানে 4a মানে কত -8, তাহলে -8 দ্বারা যদি পুরোটাকে ভাগ করি তাহলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে না, হবে কিনা? তাহলে যেহেতু আমরা a এর মানটা জানি না যে প্লাস হবে নাকি মাইনাস হবে, ওই জন্য এখানে কেস কয়টা হবে, দুইটা কেস হবে। যদি a ইজ গ্রেটার দেন 0 হয়, মানে a যদি কোনো একটা পজিটিভ সংখ্যা হয়, তাহলে y ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, জাস্ট পুরোটাকে 4 এর দ্বারা ভাগ করে দিব, তাহলে 4 এর দ্বারা ভাগ করে দিলে আমি এখানে শুধু y-টা পাচ্ছি, আর এখানে কত হবে গ্রেটার দেন, নিচে 4 এ বসে যাবে, তাহলে এখানে 4 এ বসবে, আর উপরে কত 4ac মাইনাস বি স্কোয়ার, বুঝছি? যদি a ইজ গ্রেটার দেন 0 হয় তাহলে 4 এর দ্বারা ভাগ করে দিচ্ছি জাস্ট, তাহলে y ইজ গ্রেটার ইকুয়াল কত হবে 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4a। আর a যদি ছোট হয় 0 থেকে, নেগেটিভ সংখ্যা হয়, তাহলে সেম জিনিসটা হবে যে দশমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, y ইজ কি হয়ে যাবে লেস ইকুয়াল ডিভাইড বাই 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই কত হবে 4a হবে, বুঝছি? তো আমরা কি যদি এমসিকিউ আসে আমাদের, এইটা হচ্ছে রেঞ্জ, দেখো আমাদের এইটা হচ্ছে রেঞ্জ, এই যে এইটা এবং এইটা হচ্ছে আমাদের রেঞ্জ, বোঝা গেছে? তা আমাদের যদি এমসিকিউ আসে এই এই ধরনের কোয়েশ্চেনের, তখন আমরা হচ্ছে এই দুইটাকে মুখস্থ রাখবো, এই দুইটাকে কি রাখবো মুখস্থ রাখবো, এই দুইটা সূত্র আমরা মুখস্থ রাখবো এই ধরনের অঙ্কের জন্য। যে a ইজ গ্রেটার, আমরা যদি দেখি যে a এর মানটা কোন একটা পজিটিভ সংখ্যা, তাহলে আমরা ডাইরেক্ট লিখবো এইটা, আর আমরা যদি দেখি যে a এর জায়গায় কোনো নেগেটিভ সংখ্যা আছে, ধরো -3 আছে, তখন আমি লিখবো হচ্ছে এইটা, বোঝা গেছে? a ইজ লেস দেন 0 হলে y কত হবে, এটা হবে, ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? কোনো সমস্যা আছে কারো? তাহলে এটা গেল হচ্ছে আমাদের টাইপ 3। এবার আমরা চলে আসি হচ্ছে টাইপ 4 এ, এটা গেল হচ্ছে আমাদের টাইপ 3। সো আমরা হচ্ছে এই যে রেঞ্জ বের করাটা দেখলাম, রেঞ্জ বের করার জন্য আমরা এই কনসেপ্টটা ইউজ করব, যে আমি তোমাদেরকে এটা শুরুতেই বলছিলাম যে বিপরীত ফাংশনের ডোমেন, বিপরীত ফাংশনের ডোমেন ইজ ইকুয়াল টু হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ, মূল ফাংশনের রেঞ্জ। অর্থাৎ আমি এটার বিপরীত ফাংশনটা বের করব, ওই বিপরীত ফাংশনের ডোমেন যেটা হবে সেটাই হচ্ছে এই ফাংশনের রেঞ্জ হবে, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমি এটার বুঝছি, আমি হচ্ছে এই ফাংশনটার কি বের করব, বিপরীত ফাংশন বের করব, ওই বিপরীত ফাংশনের ডোমেন যেটা হবে সেটা হচ্ছে এই মূল ফাংশনের রেঞ্জ, ব্যাপারটা বোঝা গেছে? আবার ভাইস ভার্সা আমরা অপোজিটও বলতে পারি, যে বিপরীত ফাংশনের রেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে মূল ফাংশনের ডোমেন হবে, ব্যাপারটা বোঝা গেছে? এরকম আমরা করতে পারবো। সো আমরা এটার বিপরীত ফাংশনটা বের করে ফেলি, যে y ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, তাহলে এটার বিপরীত ফাংশনটা কত হবে, এটার বিপরীত ফাংশনটা হবে, আমরা জানি যে এখানে ধ্রুবক পদটা কোথায় চলে যাবে, এটার কাছে চলে যাবে, আর এই পদটা কোথায় চলে যাবে, ওর কাছে চলে যাবে, তাহলে এখানে কত হবে আমাদেরকে, এখানে কত হবে আমাদের x প্লাস 3 ডিভাইডেড বাই কত হবে 4x মাইনাস 3 হবে, 4x মাইনাস 3। তাহলে এই ফাংশনটা হচ্ছে আমার এই ফাংশনের বিপরীত ফাংশন। এবার এই ফাংশনটার ডোমেন বের করব, ওই ডোমেনটাই হচ্ছে এই মূল ফাংশনের রেঞ্জ। তাহলে এই ফাংশনের ডোমেন কিভাবে বের করব, আমরা মনে করি দেখো লব বাই হর টাইপের ফাংশনের ডোমেন কিভাবে বের করতাম, যে নিচেরটা কি হইতে পারবে না, 0 হইতে পারবে না, নিচেরটা 0 হলে y এর মান কি চলে আসবে, অসংজ্ঞায়িত চলে আসবে, এই যে সামথিং বাই 0, 3/0 বা 4/0 কি চলে আসবে, অসংজ্ঞায়িত চলে আসবে, তাহলে নিচেরটা কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। তাহলে 4x মাইনাস 3 ইজ নট ইকুয়ালস টু কত হবে, 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4x ইজ নট ইকুয়ালস টু কত হবে 3, মাইনাস 3টাকে ওদিকে নিয়ে আসছি, তাহলে x ইজ নট ইকুয়ালস টু কত হবে 3/4। তাহলে এই ফাংশনের ডোমেন কত, এই ফাংশনের ডোমেন হচ্ছে x ইজ এলিমেন্ট অফ r such that x is not equals to 3/4, x is not equals to 3/4। এইটাই হচ্ছে এই যে ডোমেনটা, এই ডোমেন যেটা বের করছি, এই ডোমেনটাই হচ্ছে আমার মূল ফাংশনের রেঞ্জ।
অর্থাৎ এই ফাংশনের রেঞ্জ কি হবে, এই ফাংশনের রেঞ্জ হবে আমাদের x ইজ এলিমেন্ট অফ r such that x is not equals to কত হবে 3/4। ব্যাপারটা বুঝে গেছে? তাহলে এরকম লগ বাই হর টাইপের যে ফাংশনগুলো আছে আমরা ইজিলি হচ্ছে ওইগুলো রেঞ্জ বের করতে পারবো, যে ওই ফাংশনের বিপরীত ফাংশনটা বের করে ফেলবো, ওই বিপরীত ফাংশনের রেঞ্জ যেটা হবে, ডোমেইন যেটা হবে সেটাই হচ্ছে আমাদের মূল ফাংশনের রেঞ্জ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা তো রেঞ্জ বের করা দেখলাম, এবার আমরা চলে আসি এর ফাংশনে। এর পরের ফাংশন আমরা দেখবো হচ্ছে এক এক ফাংশন। সো এক এক ফাংশন কাকে বলে, এরপরে আমরা দেখবো হচ্ছে কোনগুলো এক এক ফাংশন, কোনগুলো এক এক ফাংশন না। তাহলে এর পরের ফাংশন হচ্ছে এক এক ফাংশন। আমরা প্রায় শেষের দিকে আজকে বেসিকটা শেষ হয়ে যাবে, আমরা ম্যাথ স্টার্ট করতে পারবো। তো দেখো এক এক ফাংশন কোনগুলো তোমরা একটু মনে করে দেখো। আমরা 4টা হচ্ছে এক্সাম্পল দেখাইছিলাম তোমাদেরকে। সেটা হচ্ছে এখানে আমি আমের সেট রাখছিলাম, আর এখানে হচ্ছে আমি কিসের সেট রাখছিলাম, আম গাছের সেট রাখছিলাম। ঠিক আছে? তাহলে দেখো এই যে আমের সেটে ফজলি আম আছে, হিলসা আম আছে, ল্যাংড়া আম আছে, আর এখানে ফজলি গাছ আছে, হিলসা গাছ আছে, ল্যাংড়া গাছ আছে। তাহলে এখানে এই ফজলি আমটা একটা ফজলি আম একটা ফজলি গাছ থেকে আসছে, একটা হিলসা আম একটা হিলসা গাছ থেকে আসছে, একটা ল্যাংড়া আম একটা ল্যাংড়া গাছ থেকে আসছে। তার মানে দেখো একটা আম একটা গাছ, একটা আম একটা গাছ, একটা আম একটা গাছ, অর্থাৎ এই ফাংশনটা কেমন, এটা হচ্ছে এক আম এক গাছ ফাংশন, তাই না? এই ফাংশনগুলোকেই বলা হয় হচ্ছে এক এক ফাংশন। অর্থাৎ এগুলো তো বেসিক্যালি কিসের মান, এক্স এর মান। এগুলো হচ্ছে কিসের মান, এক্স এর মান, আর এগুলো হচ্ছে ওয়াই এর মান। তাহলে এক্স এর একটা মানের জন্য যদি ওয়াই এর একটা মানই পাওয়া যায়, এক্স এর একটা মানের জন্য যদি ওয়াই এর একটা করে মান পাওয়া যায়, ওই ফাংশনগুলোকে এক এক ফাংশন বলে। বুঝছি? তাহলে যদি তাহলে সেকেন্ড ফাংশন যেটা আমরা দেখছিলাম এরপরে, যে এখানে আমের সেট আছে, এখানে দেখো ফজলি আম আছে হচ্ছে 2টা। এটাকে একটু বড় করে লিখি এগুলোকে। দেখো এখানে হচ্ছে ফজলি আম আছে হচ্ছে 2টা, হিলসা আম আছে, ল্যাংড়া আম আছে, আর এখানে ফজলি গাছ আছে, হিলসা গাছ আছে, ল্যাংড়া গাছ আছে। তাহলে এখানে 2টা ফজলি আম আসছে একটা ফজলি গাছ থেকে, একটা হিলসা আম আসছে একটা হিলসা গাছ থেকে, একটা ল্যাংড়া আম আসছে একটা ল্যাংড়া গাছ থেকে। তাহলে এটা অবশ্যই ফাংশন। একটা গাছ থেকে অনেকগুলো আম আসতেই পারে, এটা অবশ্যই কি ফাংশন। অর্থাৎ এক্স এর একাধিক মানের জন্য ওয়াই এর একটা মান থাকতেই পারে, এটা তো কোনো সমস্যা না, এটা অবশ্যই কি একটা ফাংশন। কিন্তু এক এক ফাংশন কিনা, এক এক ফাংশন না। কারণ এখানে আমরা দেখতেছি, দেখো এখানে আমরা দেখতেছি এক আম এক গাছ না, তাই না? কারণ 2টা আমের জন্য একটা গাছ পাইছে, তাহলে এটা এক আম এক গাছ এটা না। তার মানে আমরা বলতে পারি এটা কি না, এটা হচ্ছে এক এক ফাংশন না। ব্যাপারটা বোঝা গেছে? এটা কি না, এটা এক এক ফাংশন না। কারণ এক এক ফাংশন হওয়ার জন্য আমরা কি বলছি, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর অবশ্যই শুধু একটা মানই থাকতে হবে, একের অধিক থাকতে পারবে না। তাহলে এক এক না ফাংশন কোনগুলা, এক এক না ফাংশন হচ্ছে একাধিক এক্স এর মানের জন্য, একাধিক এক্স এর মানের জন্য ওয়াই এর যদি একটা মান পাওয়া যায়, এক্স এর মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া গেলে, একটি মান থাকলে, তাহলে ওই ফাংশনটাকে আমরা কি বলতে পারবো, এক এক না। ব্যাপারটা বোঝা গেছে? আর কোনো সমস্যা এটাতে নাই? তাহলে আমি এবার এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে হচ্ছে আরেকটু বিস্তারিত বলি। ঠিক আছে? মুছে দিয়ে আরেকটু বিস্তারিত বলি। তাহলে এক এক ফাংশন কোনগুলা, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মানে আসতে হবে, এর বেশি আসলে সেটা এক এক ফাংশন না। এবার দেখো এক এক না ফাংশন গুলা কোনগুলা সেগুলো আমরা আগে চিনে ফেলি। তাহলে দেখো এক এক ফাংশন না কোনগুলা সেগুলো আমরা আগে চিনে ফেলি। এক এক ফাংশন না কোনগুলা? সো দেখো প্রথমে এক এক ফাংশন না এগুলো কয়েকটা ফরম্যাটে থাকে। যদি আমরা দেখি যে y is equal to x to the power জোড় এই ফরম্যাটে আছে, এই ফরম্যাটে কোন একটা ফাংশন আছে, ফর এক্সাম্পল y is equal to হচ্ছে x to the power 4, ঠিক আছে? তাহলে এই ফাংশনটা এক এক ফাংশন না। কেন? কারণ দেখো আমি র্যান্ডমলি এখানে x এর একটা ভ্যালু বসাই, ধরো 2 বসাইলাম, আবার তাহলে 2 বসলে আমি y এর মান কত পাচ্ছি, 2 to the power 4 মানে কত হবে 16। আর আমি x এর মান যদি -2 বসাই তাহলে তাও y এর মান কত পাবো, -2 to the power 4 মানে কত হবে 16। তাহলে x এর একটা মানের জন্য x এর একাধিক মানের জন্য একবার 2 বসাইছি একবার -2 বসাইছি, কিন্তু y এর ভ্যালু কয়টা পাইছি আমি, একটা পাইছি। ঠিক আছে? এই যে 2 এর জন্য -2 এর জন্য y এর ভ্যালু পাইছি একটা, দ্যাটস ওয়াই এই ফাংশনটা কি না, এক এক না। তাহলে এক এক না ফাংশন আমরা এই ফরম্যাটটা দেখলে বুঝতে পারবো যে সেটা কি না, এক এক না। y is equal to কি হবে, x to the power জোড় এই ফরম্যাটে যদি দেখি তাহলে আমরা বলে দিব যে এটা কি না, এক এক ফাংশন না। সেকেন্ড এইভাবে থাকে যে আমাদের এইখানে হচ্ছে এইভাবে থাকবে y is equal to মডুলাস অফ x সম্বলিত রাশি,
মডুলাস অফ এক্স সম্বলিত রাশি, এইভাবে যদি কোনো একটা ফাংশন থাকে তাহলে এটাও এক এক ফাংশন না। যেমন ফর এক্সাম্পল স্বরূপ বলি আমি, যে আমাদেরকে এরকম ফাংশন দেওয়া আছে যে তোমার আমাদেরকে দেওয়া আছে হচ্ছে এরকম যে y ইজ ইকুয়াল টু মডুলাস অফ দেওয়া আছে হচ্ছে ফর এক্সাম্পল কত লিখবো 2x বা x প্লাস 2 লিখি, মডুলাস অফ কত দেওয়া আছে x প্লাস 2, তাহলে আমরা দেখেই বলে দিব যে এটা এক এক না। কেন? কারণ এটা মডুলাস অফ x সম্বলিত রাশি। তাহলে আমরা একটু চেক করে দেখি, আমি x এর মান যদি দেখো এখানে -1 বসাই তাহলে y এর মানটা কত পাবো -1, এই যে -1 প্লাস 2, তাহলে কত হবে শুধু 1 হবে না, শুধু 1 হবে। আর আমি যদি x এর মান এখানে -3 বসাই তাহলে y এর মান কত পাচ্ছি দেখো -3 প্লাস 2, তাও কত হবে মডুলাস অফ -1 মানে কত হবে 1, -3 প্লাস 1 এই এটা 2, -3 প্লাস 2 মানে কত হবে মডুলাস অফ -1 মানে কত হবে 1, বুঝছি কিনা? তাহলে আমি x এর মান একবার -1 বসেছি একবার -3, কিন্তু y এর মান দুটো ক্ষেত্রে কত পাইছি 1 পাইছি, তাহলে এটা অবশ্যই কিনা এক এক ফাংশন না। তারপরে থার্ড টাইপের এরকম থাকবে যে y ইজ ইকুয়াল টু হচ্ছে ত্রিকোণমিতিক রাশি, y ইজ ইকুয়াল টু ত্রিকোণমিতিক রাশি, এরকম ফরম্যাটে যদি থাকে যে ফর এক্সাম্পল আমাদের একটা এক্সাম্পল আমরা দেখি আমাদের আছে হচ্ছে y ইজ ইকুয়াল টু sin x প্লাস 2, এই ফাংশনটাকে এক এক কিনা, আমরা বলে দিব যে এটা এক এক না। কেন? কারণ এই ফরম্যাটে আছে y ইজ ইকুয়াল টু ত্রিকোণমিতিক রাশি, দ্যাটস ওয়াই এটা এখন এক এক না। আমরা চেক করে দেখি, আমি যদি এখানে x এর মান ফর এক্সাম্পল 0 বসাই তাহলে আমার y এর মানটা কত আসবে, দেখো sin 0 এর মান কত 0, তার মানে y এর মানটা কত আসছে 2 আসছে। আমি যদি এখানে x এর মান 180 বসাই তাহলে sin 180 এর মানও কত 0, তার মানে y এর মান কত থাকতেছে 2 থাকতেছে। তাহলে x এর মান একবার 0 বসেছি একবার 80 বসেছি, কিন্তু y এর মান আমি কি পাইছি সেম পাইছি, তাহলে অবশ্যই এটা কি না এক এক ফাংশন না। তাহলে দেখো আমাদের এইচএসসি লেভেলে এই তিন ধরনের ফাংশন হচ্ছে এক এক না ফাংশন, এর বাইরে আর যত ফাংশন আছে এই তোমাদের বইয়ে সবগুলোই এক এক ফাংশন। অর্থাৎ এই তিন ধরনের ফাংশন ছাড়া তোমাদের বইয়ে আর যত ধরনের ফাংশন আছে সবগুলোই ফাংশনে কি ফাংশন এক এক ফাংশন। তাহলে আমি দেখো কোন একটা ফাংশন দেখে বলতে পারবো সেটা এক এক কিনা। ফর এক্সাম্পল আমাকে বললো 2x প্লাস 3, এটা এক এক কিনা, সজীব বলো তো এটা কি এই ফরম্যাটে আছে? এখানে কি কোথাও y ইজ ইকুয়াল টু x টু দ্য জোর আছে? কোথাও কি মডুলাস অফ x সম্বলিত রাশি আছে? কোথাও কি ত্রিকোণমিতিক রাশি আছে? নাই, তাহলে এটা এক এক ফাংশন। বোঝা গেছে? অর্থাৎ এই তিন ফরম্যাটে যদি না থাকে আমাদের এইচএসসি লেভেলে যত ম্যাথ আছে সবগুলো কি ফাংশন এক এক ফাংশন, বুঝছি? আচ্ছা, তো এবার আমরা চলে আসি হচ্ছে আমাকে প্রুফ করতে বলবে, অর্থাৎ কোন একটা ফাংশন দিয়ে বলবে যে প্রুফ করো সেটা এক এক ফাংশন, বা কোন একটা ফাংশন দিয়ে বলবে যে প্রুফ করো সেটা এক এক ফাংশন না। তাহলে এই প্রুফটা কিভাবে করব খেয়াল করো। সো ফর এক্সাম্পল এই যে রাশির নিচে সেটা নিয়ে আমি লিখি যে আমাদেরকে এই ফাংশন দিয়ে দিল যে y ইজ ইকুয়াল টু 2x প্লাস 3, বললো যে ফাংশনটি এক এক কিনা প্রুফ করো, ফাংশনটি এক এক কিনা এটা হচ্ছে প্রমাণ করো। তাহলে আমরা আগে থেকে আমাদের তো জানতে হবে যেটা এক এক কিনা, তাহলে আমরা তো জানি যে এটা এক এক না, জানি কিনা, এবার জাস্ট প্রুফ করবো যে এটা যে এক এক ফাংশন সেটা আমরা জানি, এবার হচ্ছে প্রুফ করব। তাহলে প্রুফটা কিভাবে করব দেখো, এই প্রুফ করার ক্ষেত্রে আমাদেরকে একটা পদ্ধতির সাহায্য নিতে হয়, ওই পদ্ধতিটাকে বলা হয় মেথড অফ কন্ট্রাডিক্টরি। এগুলো তোমরা 9 10 খুব সম্ভবত পড়ছো, ফাংশন ছিল 9 10 ছিল ফাংশন 9 10, তাহলে এগুলো তো মনে হয় 9 10 পড়ছো না? আচ্ছা, মেথড অফ হচ্ছে কন্ট্রাডিক্টরি, ঠিক আছে? এই মেথডের মাধ্যমে হচ্ছে আমরা প্রুফ করে থাকি যে ফাংশনটা একক হবে নাকি একক হবে না। তো এই মেথডটা আমাদেরকে কি বলে? এই মেথডটা আমাদেরকে বলে আমাদেরকে ফার্স্টে কিছু অ্যাজিউম করে নিতে হবে, ফার্স্টে কিছু কি করতে হবে ধরে নিতে হবে, ফার্স্টে কিছু আমাদেরকে অ্যাজিউম করে নিতে হবে, মানে হচ্ছে ধরে নিতে হবে। কি বলছি বোঝা গেছে? অ্যাজিউম করে নিতে হবে, অ্যান্ড দেন যেটা আমরা ধরে নিয়েছি বা যেটা আমরা অ্যাজিউম করছি সেটাকে হচ্ছে লজিক দিয়ে ভুল প্রমাণিত করতে হবে, সেটাকে আমাদেরকে কি করতে হবে লজিক দিয়ে ভুল প্রমাণ করতে হবে, ভুল প্রমাণ করতে হবে। ওকে, এটাই হচ্ছে মেথড অফ কন্ট্রাডিক্টরি। অর্থাৎ আমরা এই পদ্ধতিতে এটা যে একক ফাংশন সেটা হচ্ছে আমরা প্রুফ করব, ঠিক আছে? ওকে, আমরা প্রথমে হচ্ছে কিছু অ্যাজিউম করে নিব, দেন হচ্ছে আমরা লজিক দিয়ে যেটা অ্যাজিউম করছি ওইটাকে ভুল প্রমাণ করব। ওকে, অর্থাৎ আমি আগে থেকে জানি যে এটা এক এক ফাংশন, কিন্তু আমি ধরে নিব যে এটা এক এক ফাংশন না, এরপর আমার ওই ধরে নেওয়াটাকে আমি ভুল প্রমাণ করব, তার মানে প্রমাণিত হচ্ছে যে সেটা এক এক ফাংশন। তোমরা কি বুঝছো?
আমি আগে থেকে জানি এটা এক এক ফাংশন, কিন্তু আমি ধরে নিব যে এটা এক এক ফাংশন না, তারপর আমি লজিক দিয়ে আমার ওই কথাটাকে ধরে নেওয়াটাকে ভুল প্রমাণিত করব, তার মানে প্রমাণিত হবে যে সেটা এক এক ফাংশন। সো আমরা চলে যাই হচ্ছে এই অঙ্কটাতে কিভাবে আমরা প্রুফ করতে পারি। সো দেখো আমরা প্রথমে লিখবো হচ্ছে ধরি x1 এবং x2, x1 এবং x2 এরা হচ্ছে ডোমেইন এফ এর সদস্য, এরা হচ্ছে ডোমেইন এফ এর সদস্য। এটা প্রথমে আমি লিখবো, আমার লেখাগুলো একটু পরিষ্কার করে লিখি। x1 এবং x2 ইজ এলিমেন্ট অফ ডোমেইন এফ, ঠিক আছে। অর্থাৎ এই x1 এবং x2 হচ্ছে ডোমেইন এফ এর সদস্য, মানে এখানে x এর দুইটা ভ্যালিড মান, কি বলতে বোঝাইছে, x এর দুইটা মান যেখানে আমি এগুলো বসালে y এর মান বের হবে, ঠিক আছে। এবং এই x1 x2 এর বৈশিষ্ট্য হচ্ছে এরা দুইটা কি হবে না, সমান হবে না, এরা দুইটা কি না, দুইটা ডিফারেন্ট মান। ধরো x1 = 3, x2 = কত 4, দুইটা ডিফারেন্ট মান আমি এখানে বসাবো। আমি চাচ্ছি y এর মানটা কি আসুক, y এর মানটা কি আসলে সেটা এক এক ফাংশন না হবে, সেম আসলে, y এর মানটা কি আসলে সেম আসলে, তাহলে আমি এখানে এরপর লিখবো যে f of x1, অর্থাৎ আমি এই x1টা এখানে বসানোর পরে y এর মান যেটা পাবো সেটাই হচ্ছে আমার কি f of x1। ফর এক্সাম্পল এই y = y এর জায়গায় আমাকে কত দেওয়া আছে, এই y এর জায়গায় আমাকে f of x দেওয়া আছে, এই f of x মানে হচ্ছে y, ব্যাপারটা বুঝে গেছে, এই y মানে হচ্ছে f of x। তাহলে এই x1 এর মানটা আমি যদি এখানে বসাই, মানে এখানে বসাই, যে এখানে বসলে কত পাচ্ছি, f of x1 পাচ্ছি, এবং আমি যদি এখানে এই যে এখানে যদি আমি x এর জায়গায় x2 বসাই তাহলে কত পাবো, আমি f of x2 পাবো। তাহলে আমরা চাচ্ছি যে দেখো f of x1 সমান f of কি হবে, x2 হবে। এই তিনটা জিনিস হচ্ছে আমরা ধরে নিব। তাহলে এই তিনটা জিনিস ধরে নেওয়া মানে হচ্ছে আমি কি ধরে নিছি, আমি ধরে নিছি যে ফাংশনটা এক এক না ধরে নিছি। এই তিনটা জিনিস আমাদেরকে বোঝাচ্ছে যে ফাংশনটা কি না, এই তিনটা জিনিস আমাদেরকে বোঝাচ্ছে যে ফাংশনটা এক এক না, ফাংশনটা কি না এক, আমরা কিন্তু জানি ফাংশনটা এক এক, কিন্তু আমরা শুরুতে কি ধরে নেব, ফাংশনটা এক এক না। তো আমি যে ফাংশনটা এক এক না ধরে নিছি এই তিনটা কথার মাধ্যমে সেটা বোঝাচ্ছি। তো এই তিনটা কথা যে এই জিনিসটাকে বোঝাচ্ছে সেটা তোমরা বুঝছো কিনা, যে দেখো আমি x এর দুইটা ডিফারেন্ট মান, x1 এবং x2 দুটোটা সমান না, ডিফারেন্ট, এটি ইজ নট, দুটোটা কি লিখছি সমান না, এর দুইটা ডিফারেন্ট x এর ভ্যালু এখানে বসাইছি, কিন্তু y এর ভ্যালু কি আসছে, সেম আসছে। এটাই তো এটা বোঝাচ্ছে যে এটা এক এক না। এক এক হলে কি হইতো, যে আমি x এর একটা মান বসাবো, y এর শুধু একটা মানই পাবো, তাই না। x এর দুইটা ডিফারেন্ট মান বসাচ্ছি, এই যে একটা মান হচ্ছে x1 এবং একটা x2, দুটোটা ডিফারেন্ট, একটা 3 আর একটা 4, এরকম দুইটা ডিফারেন্ট মান বসানোর পরে আমি y এর মান সেম পাচ্ছি, মানে f of x1 = f of x2। x1 মানটা বসালে এই f of x টা কত পাবো, f of x1, আর x2 টা বসালে এখানে কত পাবো, f of x2। দুটোটা সমান যদি পাই তার মানে এটা এই তিনটা লাইন আমাদেরকে বোঝাচ্ছে ফাংশনটা এক এক না। তোমরা কি এটা বুঝছো, এই প্রেমা বুঝছো, এটা শশী বুঝছি, এটা সিফাত। আবার বলি দেখো, ফর এক্সাম্পল x এর ভ্যালু হচ্ছে কত, -2, x এর ভ্যালু হচ্ছে 2। আমি এখান থেকে আমার ফাংশন হচ্ছে ফর এক্সাম্পল y = x², তাহলে আমি y এর মানটা কত পাবো, এখানে y = x² করলে এই যে x এর জায়গায় -2 বসালেও আমি 4 পাবো, +2 বসালেও কত পাবো, 4 পাবো, ঠিক আছে কিনা। y এর মান কি পাচ্ছি, সেম পাচ্ছি, মানে আমি এই যে এখানে লিখতে পারি হচ্ছে কত, f of x1, এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার x2, দুটোটা কি না দেখো সমান না, এই যে x1 x2 দুটোটা কি না সমান না। তাহলে এরকম দুইটা ডিফারেন্ট ভ্যালু বসানোর পরে y এর মান কি পাচ্ছি, আমি সেম পাচ্ছি, 4 পাচ্ছি, একই জিনিস পাচ্ছি। f of x1 f of x2 দুইটা সমান পাচ্ছি, এগুলো হচ্ছে y এর মান, ঠিক আছে, এগুলো কিসের মান, y এর মান, y এর মানগুলো আমরা সমান পাচ্ছি। তাহলে এই জিনিসটা আমাদেরকে বোঝাচ্ছে যে এই ফাংশনটা কি না এক এক না। তাহলে আমরা প্রথমে অ্যাজিউম করে নিছি যে ফাংশনটা এক এক না। এবার হচ্ছে আমরা এটাকে ভুল প্রমাণিত করব আমাদের ধরাটাকে। তো কিভাবে ভুল প্রমাণিত করব, দেখো এই যে f of x1 = f of x2, এইটা নিয়ে আমরা কাজ করব। তাহলে f of x1 = হচ্ছে কত, f of x2। তাহলে এখানে এই যে f of x1 মানে কত, দেখো এখানে এই x এর জায়গায় আমি কত বসায় দিচ্ছি, x1 বসে দিচ্ছি, মানে এখানের x এর জায়গায় আমি x1 বসে দিচ্ছি। তাহলে এখানে আমি পাবো হচ্ছে কত, 2x1 + 3। এই f of x2 মানে কত, আমি x2 টা এখানে বসাই দিব, মানে এখানে বসাই দিব, তাহলে কত পাবো, 2x2 + 3, 2x2 + 3। তাহলে এই +3 + 3 কাটাকাটি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x1 সমান 2x2, এখান থেকে আমরা পাচ্ছি x1 সমান x2। তাহলে দেখো আমরা ধরে নিয়েছিলাম যে x1 এবং x2 সমান না, কিন্তু এখানে আমাদেরকে কি আসছে, x1 x2 সমান আসছে। তার মানে আমাদের প্রথমে যেটা ধরে নিয়েছিলাম ওই পুরোটাই ভুল ছিল, এই পুরোটাই ভুল ছিল, মানে ফাংশনটা অবশ্যই এক এক।
কারণ যেটা ধরে দিয়েছে ওইটার মিনিং হচ্ছে ফাংশনটা এক এক না। ব্যাপারটা বুঝাইছে? তো যেহেতু এটা ভুল প্রমাণিত হচ্ছে, তার মানে হচ্ছে ফাংশনটা অবশ্যই কি হবে, এক এক হবে। বুঝছি? তাহলে আমরা লিখবো যে সুতরাং ফাংশনটি এক এক, সুতরাং ফাংশনটি এক এক ফাংশন, ফাংশনটি এক এক ফাংশন। তাহলে আমরা প্রথমে বুঝবো যে ফাংশনটা এক এক নাকি এক এক না, তারপরে আমরা প্রুফে যাব। কারণ আমার এই ফাংশনটা তো আমরা বুঝছি যে এই ফাংশনটা এক এক ফাংশন, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এইভাবে প্রুফ করছি যে এটা এক এক ফাংশন। তা আমার যদি এক এক না একটা ফাংশন দেওয়া থাকে, ফর এক্সাম্পল আমাকে একটা ফাংশন দেওয়া আছে হচ্ছে এইরকম, এক এক না একটা ফাংশন যদি আমাদেরকে দেওয়া থাকে, ফর এক্সাম্পল আমরা লিখি হচ্ছে এটা যে y ইজ ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এই ফাংশনটা যে এক এক না সেটা আমরা আগে থেকেই জানি, কারণ x টু দি পাওয়ার জোড় ফরম্যাটে আছে, y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার জোড়, তার মানে এটা এক এক না, প্রুফ করতে হবে। তাহলে এক এক না ফাংশন সেটা প্রুফ করার ক্ষেত্রে আমরা দেখো সহজে করে ফেলতে পারি। আমি জাস্ট x এর এমন দুইটা ভ্যালু বের করব যেগুলো ইনপুট করলে y এর মান একটা আসবে, তাহলে প্রুফ হয়ে যাচ্ছে যে সেটা এক এক না। তাহলে আমরা লিখতেছি যে আমরা লিখবো যে ধরি যে x1 ইজ ইকুয়াল টু হচ্ছে -2, তারপরে x2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। ঠিক আছে, x এর দুইটা ডিফারেন্ট মান, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে x1 এবং x2 কি না, সমান না, x1 এবং x2 সমান না। তাহলে আমি x1টা এখানে বসাইলে এখানে y এর জায়গায় আমি এটাকে f of x লিখি, y ইজ ইকুয়াল টু হচ্ছে f of x। তাহলে আমি x1টা যদি এখানে বসাই তাহলে y এর মানটা বা আমরা f of x1 এটা কত পাচ্ছি, এটা পাচ্ছি হচ্ছে দেখো এখানে -2 বসাবো, -2 টু দি পাওয়ার 4 প্লাস 1, তার মানে কত পাবো, 16 প্লাস 1 17। তারপরে আমি যদি এই x এর মান যদি 2 বসাই এখানে তাহলে আমরা পাচ্ছি y অফ f of x2 এটা ইকুয়াল টু কত হবে, 2 টু দি পাওয়ার প্লাস 1, তার মানে তাও কত হচ্ছে, 17 হচ্ছে। অর্থাৎ y এর মান দুটোতে কি আসছে, সমান আসছে। তার মানে এটাই আমাদের x এর দুটো ডিফারেন্ট মান বসানোর পরও y এর মান সেম আসছে, তার মানে এটা কি না, এক এক না। এটা হচ্ছে এক এক না ফাংশন। ব্যাপারটা বুঝে গেছে? তাহলে কোন ফাংশন এক এক, কোন ফাংশন এক এক না, দেন হচ্ছে প্রুফ কিভাবে করতে হয় সেটাও আমরা বুঝছি। এবার এই এক এক ফাংশনের পরে আমরা চলে যাই হচ্ছে সার্বিক ফাংশন। এরপর আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সার্বিক ফাংশন কোনগুলোকে বলে। সো দেখো তাহলে সার্বিক ফাংশন কোনগুলোকে বলে, সার্বিক ফাংশন। তাহলে সার্বিক ফাংশন হচ্ছে ওই ফাংশনগুলা যেই ফাংশনগুলোতে রেঞ্জ আর কোডেমন সমান থাকে। দেখো যেই ফাংশনগুলোতে রেঞ্জ আর কোডেমন সমান থাকে, ওই দেখো আমি শুরুতে বলছিলাম একদম শুরুতে রেঞ্জ আর কোডেমন কখনো সমান হইতেও পারে নাও হইতে পারে। তাহলে যেই ফাংশনগুলোতে রেঞ্জ আর কোডেমন সমান ওই ফাংশনগুলোকেই বলা হয় সার্বিক ফাংশন। ওই ফাংশনগুলোকে কি বলা হয়, সার্বিক ফাংশন। যেই ফাংশনগুলোতে রেঞ্জ আর কোডেমন সমান আসবে ওগুলো সার্বিক ফাংশন, বাদ বাকি এগুলো সার্বিক না। বুঝছি? আচ্ছা, তো এটা আমরা বুঝছি। তো আমরা একটা ম্যাথ করি। ফর এক্সাম্পল আমাদেরকে এরকম দেওয়া আছে f of হচ্ছে সাচ দ্যাট r-3, তারপর দেওয়া আছে r-3 থেকে r-2 পর্যন্ত। তারপর আমাকে একটা ফাংশন দিয়ে দিছে যে f of হচ্ছে কত, 2x-1, ফর এক্সাম্পল 4x-3। একটা ফাংশন হচ্ছে আমাদেরকে এরকম দিয়ে দিছে। ঠিক আছে, আমি নিজের মতো করে নিছি, 2x-1 ডিভাইড বাই কত, 4x-3। আমাকে এই ম্যাথটা দিয়ে দিছে, বলছে এই ফাংশনটা সার্বিক কিনা, জানতে চাচ্ছে এই ফাংশনটা কিনা, এই ফাংশনটা কি সার্বিক কিনা। তাহলে দেখো এটার আনসার আমরা কিভাবে করব, সার্বিক হইতে হলে কি হইতে হবে, রেঞ্জ আর কোডেমনকে সমান হইতে হবে। তো এইভাবে যখন তোমাদেরকে ফাংশনগুলো দেওয়া থাকবে, বইয়ে আছে তোমাদের, এইভাবে যখন তোমাদের ফাংশনগুলো দেওয়া থাকবে, তো দেখো এই যে প্রথম যেটা দেওয়া আছে এইটা হচ্ছে ডোমেনের মান দেওয়া আছে। এটা কিসের মান দেওয়া আছে, ডোমেনের মান দেওয়া আছে। এবং এরপরে দ্বিতীয় যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোডেমনের মান দেওয়া আছে। সেটা কিসের মান, কোডেমনের মান। অর্থাৎ তোমাদেরকে প্রশ্নে যদি এরকম দেওয়া থাকে f such that a থেকে b, f such that a থেকে b, এই যে f such that a থেকে কি b, এভাবে যেটা দেওয়া আছে, এখানে a দ্বারা কি বোঝাচ্ছে, ডোমেন বোঝাচ্ছে, এবং এই b দ্বারা কি বোঝাচ্ছে, রেঞ্জ নাকি কোডেমন, কোডেমন বোঝাচ্ছে। ব্যাপারটা বুঝাইছে, কোডেমন বোঝাচ্ছে। তাহলে আমাকে কিন্তু এই চিত্রের মধ্যে কোডেমনটা দিয়ে দিছে। কোডেমনটা কত দিছে, এইটা হচ্ছে কোডেমন। তাহলে কোডেমনটা আমরা জানি যে কোডেমনটা হচ্ছে r-2। এবার আমি এই ফাংশন থেকে রেঞ্জ বের করব। ওই রেঞ্জটা যদি কোডেমনের সমান হয়, কোডেমনটাও যদি সেম আসে, মানে কোডেমন তো জানি আমরা চিত্র থেকে দেখতেছি, রেঞ্জ বের করবো ফাংশন থেকে, ওই রেঞ্জটাও যদি একই আসে তাহলে আমরা বলবো যে এটা সার্বিক। আর যদি দেখি যে রেঞ্জটা ডিফারেন্ট আসছে তাহলে আমরা বলবো যে এটা কি না, সার্বিক না। বুঝছি? এই জিনিসটা বোঝা গেছে? ওকে, তাহলে আমরা এই ফাংশনের রেঞ্জ বের করে ফেলি। তাহলে এই ধরনের ফাংশনের রেঞ্জ কিভাবে বের করতে হয়,
এর বিপরীত ফাংশন যেটা, ওই বিপরীত ফাংশনের ডোমেইন যেটা, সেটাই হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। ঠিক আছে কিনা? তাহলে আমি এটার বিপরীত ফাংশনটা বের করি। এটার বিপরীত ফাংশনটা কত হবে দেখো, এটার বিপরীত ফাংশন হবে এই 3টা চলে যাবে 2 এর জায়গায়, তাহলে এখানে কত হবে 3x - 1, আর এই 2টা চলে যাবে 3 এর জায়গায়, তাহলে এটা কত হবে 4x - 2। তাহলে এটা হচ্ছে এই ফাংশনের বিপরীত ফাংশন। এই বিপরীত ফাংশনের ডোমেইন যেটা, সেটাই হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। তাহলে এই ফাংশনের ডোমেইন কত হবে দেখো, এই ফাংশনের ডোমেইনের উপর সত্যটা কি, নিচেরটা কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। তাহলে 4x - 2 ইজ নট ইকুয়ালস টু 0। তাহলে 4x ইজ নট ইকুয়ালস টু কত হবে 2। তাহলে x ইজ নট ইকুয়ালস টু কত হবে 2/4 মানে কত হবে 2/4 মানে কত 1/2। তাহলে এই ফাংশনের ডোমেইন কত, এই ফাংশনের ডোমেইন হচ্ছে x ইজ এলিমেন্ট অফ r সাচ দ্যাট x ইজ নট ইকুয়ালস টু কত হাফ। বা আমরা শর্টকাটে যদি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো r - হাফ, এভাবেও লিখতে পারবো r - হাফ, মানে r এর সমস্ত মান হচ্ছে এই ফাংশনটার ডোমেইন হাফ ছাড়া। তাহলে এই জিনিসটাই হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। তাহলে এটার রেঞ্জটা কত, এটার রেঞ্জটা হচ্ছে r - হাফ হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। এই ফাংশনের রেঞ্জটা কত r - হাফ, আর এই ফাংশনের প্রোডামেন্টটা কত r - 2। মিলছে? মিলে নাই, তাহলে এটা কি ফাংশন না, সার্বিক ফাংশন না। যদি এটাও r - 2 আসতো তাহলে আমরা বলতাম যে এই ফাংশনটা কি ফাংশন, সার্বিক ফাংশন। তাহলে কোনটা সার্বিক ফাংশন কোনটা সার্বিক ফাংশন না, সেই জিনিসটা হচ্ছে আমরা বুঝছি যে রেঞ্জ আর পরিমাণ সমান আসলে সেটা সার্বিক, রেঞ্জ আর পরিমাণ সমান না আসলে সেটা সার্বিক না। ওকে ফাইন। তাহলে সার্বিক ফাংশন বোঝার পরে এবার আমরা একটু বিপরীত ফাংশন নিয়ে ছোট্ট আরেকটু কথাবার্তা বলি। দেখো, আমরা বিপরীত ফাংশন নিয়ে হচ্ছে ছোট্ট আরেকটু কথাবার্তা বলি, যে কোনো ফাংশনের বিপরীত ফাংশন বের করার একটা শর্ত আছে। বিপরীত ফাংশন আমরা করছি না সিফাত? তাহলে বিপরীত ফাংশন বের করার শর্ত, অর্থাৎ সব ফাংশনের বিপরীত ফাংশন বের করা যায় না। সব ফাংশনের কি করা যায় না, আমরা দেখছি বিপরীত ফাংশন বের করা, দেখছি, শিখিয়েছি। এবার আমরা দেখবো যে সব ধরনের ফাংশনের আসলে কি বের করা যায় না, বিপরীত ফাংশন বের করা যায় না। তো কোন ফাংশনগুলোর বিপরীত ফাংশন বের করা যায়, দেখো যেই ফাংশনগুলো সার্বিক, যেই ফাংশনগুলো কি হবে, প্রথমে আমি এটা বলি, যেই ফাংশনগুলো এক এক ফাংশন হবে, এক এক ফাংশন যেগুলো, ওই ফাংশনগুলোর বিপরীত ফাংশন বের করতে পারবো, আর সার্বিক ফাংশনের বিপরীত ফাংশন বের করতে পারবো। অর্থাৎ কোনো ফাংশনের যদি আমরা বিপরীত ফাংশন বের করতে চাই তাহলে ওই ফাংশনটাকে অবশ্যই এক এক ফাংশন হইতে হবে, ওই ফাংশনটাকে অবশ্যই সার্বিক ফাংশন হইতে হবে, দোনোটা মানতে হবে, শুধু একটা মানলে হবে না। অর্থাৎ কোনো একটা ফাংশন আমরা এরকম পাইছি যে ওইটা এক এক ফাংশন কিন্তু সার্বিক না, তাহলে ওই ফাংশনের বিপরীত ফাংশন বের করা যাবে না। কোনো একটা ফাংশন পাইছি যেটা সার্বিক ফাংশন কিন্তু এক এক না, ওই ফাংশনের বিপরীত ফাংশন বের করা যাবে না। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে বিপরীত ফাংশন বের করতে হলে অবশ্যই ফাংশনটাকে এক একও হইতে হবে, সার্বিকও হইতে হবে। কেন? এটা কেনটার আনসার দেখো, কেনটার আনসার তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কেন। এটার কেনটার আনসার হচ্ছে, তোমরা দেখো সবগুলোই তো ইউজ করে ফেলছি। তাহলে এই কেনটার আনসার হচ্ছে, দেখো কিরে ভাই সব ওকে, এটা ঠিক আছে। তো এই কেনটার আনসারটা দেখো, প্রথমে আমরা এই এক এক ফাংশনের কনসেপ্টে যাই। এক এক ফাংশন, ফর এক্সাম্পল এক এক ফাংশনের একটা এক্সাম্পল যদি আমি নেই, ধরো এক এক ফাংশনের একটা এক্সাম্পল হচ্ছে আমরা নিচ্ছি এই যে ফজলি আম, ফজলি গাছ থেকে আসতেছে, হিলসা আম, হিলসা গাছ থেকে আসতেছে, ল্যাংড়া আম, ল্যাংড়া গাছ থেকে আসতেছে। এক এক ফাংশন, এক আম এক গাছ, একটা গাছ থেকে একটা আম আসছে, এক এক ফাংশন। বুঝছি? আচ্ছা, এবার দেখো যদি এরকম হয়, এটা যদি এক এক ফাংশন না হইতো, এটাকে আমরা কি করতে পারবো, বিপরীত ফাংশন করতে পারবো। বিপরীত ফাংশন করা মানে কি, রেঞ্জকে ডোমেন করা, ডোমেনকে রেঞ্জ করে দেওয়া। তাহলে এটার বিপরীত ফাংশন করা মানে হচ্ছে মূলত আমরা গাছগুলোকে এদিকে নিয়ে আসবো, এফ প্রাইম এইচ প্রাইম এল প্রাইম, আর আমগুলোকে এদিকে নিয়ে আসবো, এফ এইচ এল। অর্থাৎ আমি এটাকে বিপরীত ফাংশন করতে পারছি কারণ এটা এক এক ফাংশন ছিল। বুঝছি? কিন্তু যদি আমাদের এরকম হয়, আমাদের যদি এরকম হয় যে এখানে ফজলি আম আছে দুইটা, তাহলে এই দুইটা আম আসছে একটা গাছ থেকে, তাহলে এটাও ফাংশন, অবশ্যই এটা ফাংশন না, কিন্তু এক এক ফাংশন না। তাহলে এবার এটাকে যদি তুমি বিপরীত করতে চাও তাহলে দেখো এই রেঞ্জটাকে ডোমেন করতে হবে। এই যে দেখো রেঞ্জটাকে ডোমেন করে দিচ্ছি, এফ প্রাইম এইচ প্রাইম এল প্রাইম, আর এই যেটা ডোমেন ছিল সেটা রেঞ্জ হয়ে যাবে, মানে এফ এফ, তারপর এখানে কত হবে এইচ এল। তাহলে দেখো এটা কি মিন করতেছে, এটা মিন করতেছে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কয়টা মান পাওয়া যাচ্ছে, দুইটা মান পাওয়া যাচ্ছে। এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কয়টা মান পাওয়া যাচ্ছে, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কয়টা মান পাওয়া যাচ্ছে, দুইটা। তাহলে এটা কি ফাংশন? আর তার ফাংশনই থাকলো না।
এক্স এর একটা মানের জন্য যদি ওয়াই এর দুইটা মান পাওয়া যায় সেটা কি আর ফাংশন থাকে? একটা আম কি দুইটা গাছ থেকে আসতে পারে? পারে না। এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান পাওয়া যাচ্ছে, তার মানে এটার ফাংশনই থাকতেছে না। তাহলে এক এক ফাংশন না এরকম ফাংশনের যদি বিপরীত ফাংশন বের করতে যাই তাহলে ওইটা আর ফাংশনই থাকে না। এটা কি তোমরা বুঝছো কিনা? কোনো সমস্যা? সজীব কোনো সমস্যা? বলো, চুপ থাকতেছো কেন? এই যে দেখো এই এটা 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 কি ফাংশন কিনা? অবশ্যই এটা ফাংশন। যে দুইটা আম একটা গাছ থেকে আসতেই পারে, এক্স এর একাধিক মানের জন্য ওয়াই এর একটা মান থাকতেই পারে, তাহলে এটা অবশ্যই কি ফাংশন। কিন্তু এই ফাংশনের এটা কিন্তু এক এক ফাংশন না। তা আমি যদি এটাকে এক এক ফাংশন না এরকম একটা ফাংশনের বিপরীত ফাংশন বের করতে যাচ্ছি, বিপরীত ফাংশন মানে ডোমেনকে রেঞ্জ করা, রেঞ্জকে ডোমেন করা, তাহলে রেঞ্জটাকে আমি ডোমেন করে ফেললাম, ডোমেনটাকে রেঞ্জ করে ফেললাম। তাহলে দেখতেছি যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কয়টা মান আসছে? দুইটা। তাহলে এক্স এর একটা মানের জন্য যদি ওয়াই এর একাধিক মান থাকে এর মানে ওইটা ফাংশন না। ঠিক আছে কিনা? দুইটা আম তো কখনো এই যে একটা আম তো কখনো দুইটা গাছ থেকে আসতে পারবে না। অর্থাৎ এক এক ফাংশন না ওইরকম ফাংশনের যদি বিপরীত ফাংশন বের করতে যাই তাহলে সেটা আর ফাংশনই থাকে না। ক্লিয়ার? এবার আমরা আসি সার্বিক ফাংশন কেন হইতে হবে, বিপরীত ফাংশন বের করার জন্য সার্বিক ফাংশন কেন হইতে হবে সেটা আমরা খেয়াল করি। ফর এক্সাম্পল আমার এক্স এর কিছু মান দেওয়া আছে, আমার এক্স এর কিছু মান দেওয়া আছে 2 আর 3, ঠিক আছে? ফাংশন দেওয়া আছে হচ্ছে ফর এক্সাম্পল y = x স্কয়ার। তাহলে এই ফাংশন অনুযায়ী রেঞ্জ কি কি আসবে? রেঞ্জ আসবে হচ্ছে 4 আসবে, তারপরে কত আসবে? 9 আসবে। ঠিক আছে, 4 আসবে, 9 আসবে। আমি এখানে আলাদা আরেকটা টার্ম দিয়ে দিলাম 13। তাহলে দেখো এটা হচ্ছে আমার তোমার এ সেট, এটা হচ্ছে আমার বি সেট। ঠিক আছে, তাহলে দেখো এই ফাংশন অনুযায়ী এই 2 এর জন্য মান পাচ্ছি আমি কোনটা? 4 কে পাচ্ছি। আর এই 3 এর জন্য মান পাচ্ছি আমি কোনটাকে? 9 কে পাচ্ছি। ঠিক আছে, 9 কে পাচ্ছি। তাহলে আমার এই ফাংশনটার রেঞ্জ কত? এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে 4 আর 9। ঠিক আছে কিনা? 4 আর 9 হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। ওকে, অর্থাৎ আমি যদি এইভাবে লিখি এভাবে লিখতে পারি, আমি এই যে এইভাবে লিখতে পারি 4 আর 9 হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। কিন্তু এই ফাংশনের কোডেমন কোনটা? এই বি সেট, এটা হচ্ছে এ সেট, এটা বি সেট। তাহলে এই বি সেটটাই হচ্ছে কোডেমন। আমি বলছিলাম বি সেটটাই কি কোডেমন। তাহলে কোডেমনটা হচ্ছে কত? দেখো কোডেমনটা হচ্ছে 4, 13, 9। আর রেঞ্জটা হচ্ছে কত? 4,9। এই যে এই ফাংশন অনুযায়ী রেঞ্জটা কত? 4,9। তাহলে রেঞ্জ আর কোডেমন কি এখানে সেম? সেম না। তাহলে এটা কি ফাংশন? রেঞ্জ আর কোডেমন যেহেতু সেম না, এটা সার্বিক না ফাংশন। সার্বিক না। তাহলে এই সার্বিক না এরকম একটা ফাংশনকে আমি বিপরীত করতে চাচ্ছি, দেখি করতে পারি কিনা, দেখি করতে পারি কিনা। যে রেঞ্জকে ডোমেন বানাবো, এই যে দেখো এইটাকে আমি ডোমেন বানিয়ে দিচ্ছি, আর এটাকে কি বানিয়ে দিব? এই যে ডোমেনটাকে রেঞ্জ বানিয়ে দিব। তাহলে এখানে চলে আসতেছে 4, এখানে 13, এখানে 9, এখানে 2, এখানে 3। তাহলে দেখো এই 4টার জন্য 2 আছে, এই 9 এর জন্য 3 আছে, কিন্তু 13 এর জন্য কিছু নাই। তাহলে এরকম কখন হইতে পারে? এক্স এর কোনো মান কি ফাঁকা থাকতে পারবে? আমরা ফাংশনের প্রথম সত্যই বলছি যে এমন কোনো আম তো হবে না যেটার জন্য গাছ পাওয়া যাবে না। অর্থাৎ এক্স এর এমন কোনো মান থাকবে না যেটার জন্য ওয়াই এর মান পাওয়া যাবে না। এক্স এর মান কি থাকতে পারবে না? ফাঁকা সেট হইতে পারবে না। তাহলে আমি যখন সার্বিক না এরকম একটা ফাংশনকে বিপরীত করতে গেলাম সেটার ফাংশনই থাকতেছে না। থাকতেছে? থাকতেছে না। দ্যাটস ওয়াই বিপরীত ফাংশন বের করার জন্য অবশ্যই কি হইতে হবে? ফাংশনটাকে এক এক হইতে হবে, অবশ্যই ফাংশনটাকে কি হইতে হবে? সার্বিক হইতে হবে। তাহলে এই জিনিসটা আমরা বুঝছি। এরপরে আমরা চলে যাই হচ্ছে দেখো সংযোজক ফাংশন আছে, আমাদের সংযোজিত ফাংশন আছে। এরপরে যে ফাংশনটা আমরা দেখব সেই ফাংশনের নাম হচ্ছে সংযোজিত ফাংশন। ঠিক আছে, সংযোজিত ফাংশন। তাহলে সংযোজিত ফাংশনগুলো কোনগুলো দেখো। ফর এক্সাম্পল আমাকে এইরকম একটা ফাংশন দেওয়া আছে যে f such that a থেকে b, মানে a এর সাথে b সম্পর্কিত। তারপরে আমাকে একটা ফাংশন দেওয়া আছে f such that b থেকে c, মানে b এর সাথে c সম্পর্কিত। ঠিক আছে, b এর সাথে c সম্পর্কিত। তো এখানে আমাদেরকে বোঝাচ্ছে a এর সাথে b সম্পর্কিত, b এর সাথে আবার c সম্পর্কিত। আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, সাপোজ ধরো হচ্ছে সিফাত, সিফাত হচ্ছে বুয়েটে টিকলা, বুয়েটে টিকে হচ্ছে তুমি ওইখানে হলে হচ্ছে থাকলা। তো তুমি হচ্ছে তোমার বাসা থেকে হচ্ছে টাকা নাও। তো বাসা থেকে ফর এক্সাম্পল তুমি প্রতি মাসে 20,000 করে টাকা নাও। ঠিক আছে, হাত খরচ 20,000 টাকা। তাহলে তোমার বাসা থেকে এই 20,000 টাকা দিলে তোমার লাইফটা ওইখানে খুব ভালো মতো তুমি কাটাইতে পারো। কিন্তু যদি 20,000 টাকার চেয়ে কখনো কম টাকা আসে তাহলে তোমার লাইফ চলাটা একটু কি হয়ে যায়? ক্রিটিক্যাল হয়ে যায় ওইখানে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দেখো তোমার লাইফটা কত ভালো হবে সেটা ডিপেন্ড করতেছে বাসা থেকে কত টাকা আসতেছে ওইটার উপরে। আর সাপোজ ধরো
বাসা থেকে কত টাকা আসবে ওইটা ডিপেন্ড করতেছে তোমার বাবা মানে আঙ্কেলের ইনকাম কত সেটার উপরে। তাহলে আঙ্কেলের ইনকাম যদি বেশি হয় তাহলে তোমার কাছে 20,000 টাকা আসতেছে, তাহলে তোমারও মানে তোর লাইফটা কি হচ্ছে, ভালো হচ্ছে। কিন্তু কোনো মাসে আঙ্কেলের ইনকাম কি আসলো, কম আসলো, যার কারণে তোমার কাছে 20,000 টাকা আসলো না, আর একটু কম টাকা আসলো, তাহলে তোমার লাইফটা একটু কি হয়ে যাচ্ছে, কষ্টের হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে এই ঘটনাটা এই ঘটনার উপর নির্ভর করতেছে, এই ঘটনাটা এই ঘটনার উপর নির্ভর করতেছে। আমার কথাটা বোঝা গেছে? এখানে এই এ বি এর সাথে সম্পর্কিত, আবার ওই বি কার সাথে সম্পর্কিত, সি এর সাথে। এই যে এ এর সাথে বি সম্পর্কিত, বি এর সাথে সি সম্পর্কিত। তাহলে এবার এ এর সাথে সি এর একটা কি আছে, সম্পর্ক আছে। এই এ এর সাথে সি এর সম্পর্কটা যেই ফাংশন দ্বারা আমরা দেখাবো ওই ফাংশনটাকে বলা হবে, ওই ফাংশনটাকে বলা হবে ফগ ফাংশন। ওইটাকে কি বলা হবে, সংযোজিত ফাংশন। ওইটাকে বলা হবে সংযোজিত ফাংশন। এ এর সাথে বি রিলেটেড, বি এর সাথে সি রিলেটেড। তাহলে যেই ফাংশন দ্বারা আমরা এ এর সাথে সি এর সম্পর্ক বুঝাইতে পারবো ওই ফাংশনটাকে কি বলা হবে, সংযোজিত ফাংশন বলা হবে। বোঝা গেছে? এ এর সাথে বি রিলেটেড, বি এর সাথে সি রিলেটেড। তাহলে যেই ফাংশনের মাধ্যমে আমরা এ এর সাথে সি এর সম্পর্ক দেখাইতে পারবো ওই ফাংশনটাকে কি বলা হবে, সংযোজিত ফাংশন। আর সংক্ষেপে আমরা যদি বলি তাহলে ফগ ফাংশন বলি, কখনো কখনো, কখনো কখনো গফ ফাংশন বলি। কি বুঝতে বোঝা গেছে? ফগ ফাংশনও বলতে পারি, গফ ফাংশনও বলতে পারি, মানে হচ্ছে সংযোজিত ফাংশন। তাহলে এই সংযোজিত ফাংশন কিভাবে বের করতে হয় দেখো। তো ফগ মানে কি, ফগ মানে হচ্ছে এফ অফ জি অফ এক্স। দেখো ফগ মানে হচ্ছে এফ অফ জি অফ এক্স। ফগ মানে হচ্ছে এফ অফ জি অফ এক্স, মানে এফ এর ভেতরে জি অফ এক্সটা থাকবে, প্রথমে এফ তারপরে জি। আর গফ মানে কি, গফ মানে হচ্ছে জি অফ এফ অফ এক্স। এগুলো তোমরা হয়তো 9-10-এ পড়ছো, আমি খুব জানি না, 9-10-এ বললেও বলতে পারো। জি অফ এফ অফ এক্স হচ্ছে গফ ফাংশন। তো ফর এক্সাম্পল আমাকে একটা ফাংশন দিয়ে দিল যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে, আমাকে এভাবে দিল যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3, আর জি অফ এক্স দিয়ে দিল হচ্ছে আমাকে ফর এক্সাম্পল কত লিখবো, এক্স প্লাস 3। তাহলে আমাকে বের করতে বললো যে ফগ বের করো, আমাকে বললো হচ্ছে গফ বের করো। তাহলে ফগ যখন বের করতে বলছে এর মানে হচ্ছে আমাদেরকে এফ অফ জি অফ এক্সটা বের করতে বলেছে, এফ অফ জি অফ এক্সটা বের করতে বলেছে। তাহলে এফ অফ জি অফ এক্সটা আমরা কিভাবে বের করবো দেখো, এই যে এফ অফ জি অফ এক্সটা বের করতে বলেছে। এর মানে হচ্ছে এই যে এফ অফ এক্স যেটা দেওয়া আছে, একটু খেয়াল করে দেখো তো, এই এক্স এর জায়গায় এফ অফ জি অফ এক্স মানে কি, এই যে দেখো এক্স, এই এফ এর পাশে ভেতরে যে এক্সটা আছে ওই এক্স এর জায়গায় জি অফ এক্স কে বসাতে বলতেছে। তাহলে এখানে জি অফ এক্স কে বসানো মানে হচ্ছে এই যে এখানে যা বসাবো এখানে এক্স এর জায়গায় ওইটাই বসাবো, ঠিক আছে কিনা? তাহলে এটা কত হবে, 2 × x²। এবার এই এক্স এর জায়গায় আমি এখানে কত বসাবো, জি অফ এক্স কে বসাবো, 2 × জি অফ এক্স এটা স্কোয়ার প্লাস হচ্ছে কত, 3। বুঝছি? এফ অফ জি অফ এক্স মানে এফ এর ভেতরে যেইটা আছে কি আছে, এক্স আছে, ওই এক্স এর জায়গায় জি অফ এক্সটাকে বসাবো। তাহলে আমি এই এক্স এর জায়গায় যদি জি অফ এক্স এ বসাই তাহলে এই এক্স এর জায়গায়ও কাকে বসাতে হবে, জি অফ এক্স কে বসাতে হবে। তাহলে এই এক্স এর জায়গায় মানে 2 × জি অফ এক্স, ওই যে স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস হচ্ছে 3। তাহলে আমি ক্যালকুলেট করলে কত পাচ্ছি দেখো, জি অফ এক্স মানে কত, জি অফ এক্স মানে হচ্ছে এক্স প্লাস 3। এই এক্স প্লাস 3টা এটার জায়গায় জি অফ এক্স এর জায়গায় বসাই দিব, যে এক্স প্লাস 3, আর উপরে কত আছে, স্কোয়ার আছে প্লাস হচ্ছে 3। তাহলে আমি কত পাচ্ছি, এখানে স্কোয়ারের সূত্র করে ফেলো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস কত হবে বলো, স্কোয়ার প্লাস 2ab, 2ab। তাহলে এটা কত হবে, 6 হবে, 6x প্লাস কত হবে, 9 হবে প্লাস 3। তাহলে এটা গুণ করে দিলে যেটা হবে সেটা, এটাই হচ্ছে আমার কি, ফগ ফাংশন। বুঝছি? এফ অফ জি অফ এক্স। আমাকে যদি গফ বের করতে বলতো তার মানে হচ্ছে জি অফ এফ অফ এক্স বের করতে বলতেছে, জি অফ এফ অফ এক্স বের করতে বলছে। অর্থাৎ এইখানে এই এক্স এর জায়গায় এফ অফ এক্স বসে দিব, মানে এই এক্স এর জায়গায়ও এফ অফ এক্স বসে যাবে। তার মানে এটা হবে এফ অফ এক্স প্লাস কত, 3। এই এক্স এর জায়গায় কত বসবে, এফ অফ এক্স বসবে। তাহলে এফ অফ এক্স মানে কত, 2x²। তাহলে 2x² প্লাস 3 আগে থেকে আছে, আর এখানেও একটা প্লাস 3 আছে। তার মানে কত পাচ্ছি আমরা, 2x² প্লাস 6। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের সংযোজিত ফাংশন। বুঝছি? লাস্ট ফাংশন আমাদের, এরপরে হচ্ছে অভেদক ফাংশন, এরপরে ফাংশনের বেসিক শেষ, এরপরে হচ্ছে আমরা ম্যাথ করতে পারবো। তাহলে দেখো লাস্ট আমাদের ফাংশন, ছোট্ট একটা ফাংশন বাকি আছে, তার নাম হচ্ছে অভেদক ফাংশন। সংযোজিত ফাংশনের পরে আরেকটা ফাংশন আমাদের বাকি আছে, সেটা হচ্ছে অভেদক ফাংশন। তো অভেদক ফাংশন কোনগুলা, যেই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ, ভাই আরেকটু শক্তি ধরে রাখো, যেই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ কি আসবে, সেম আসবে। যেমন হচ্ছে দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, আমি যদি এখানে এক্স এর মান 1 বসাই তাহলে এখানেও কত আসবে, 1 আসবে।
আমি যদি এখানে 2 বসাই, এখানেও কত আসবে? 2 আসবে। অর্থাৎ ডোমেন যা রেঞ্জও তা। তাহলে যে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কি আসবে? সমান। ডোমেন এবং রেঞ্জ সমান, ওই ফাংশনগুলোকে কি বলা হয়? অভেদক ফাংশন বলা হয়। বুঝছি? তারপরে এই এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, এইটাকে আমরা চাইলে, দেখো এফ অফ এক্স এর জায়গায় আমি চাইলে কি লিখতে পারি? ওয়াই লিখতে পারি না? এফ অফ এক্স মানেই তো ওয়াই। এফ অফ এক্স মানে কি? ওয়াই না? এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, মানে অভেদক ফাংশন যেগুলো, সেগুলোকে তাহলে এটা লেখা যায় না ওয়াই ইজ ইকুয়াল টু এক্স? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এটা কি ফাংশন তাহলে? অভেদক ফাংশন। আর এটা রেখার, এটা যদি আমি গ্রাফে লিখতে চাই, গ্রাফটা কেমন হবে? এরকম না যে একদম এদিক থেকে 45 এদিক থেকে 45? তাহলে এই রেখাগুলোকে বা এই রেখাগুলোর যে ফাংশন, সেই ফাংশন মূলবিন্দুগামী যে ফাংশনগুলা, মূলবিন্দুগামী যে রেখাগুলা, ওই রেখাগুলো কি ফাংশন? অভেদক ফাংশন। এবং যদি আরো এমসিকিউ তে জিজ্ঞেস করে এই কোণটা কত হবে, অভেদক ফাংশন এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কত কোণ করে, ওয়াই অক্ষের পজিটিভ দিকের সাথে কত কোণ করে? 45 কোণ করে। বুঝছি? তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করে ফেলবো। 2টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ শেষ করতে। অর্থাৎ আমরা এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ, এই যে আমাদের নেক্সট ক্লাস কখন? রবিবার, তো নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার, এরপর হচ্ছে বৃহস্পতিবার। এই 2টা ক্লাসে ফাংশন শেষ করে নেক্সট রবিবার থেকে হচ্ছে আমরা ফিজিক্সের রিভিশন ক্লাসগুলো স্টার্ট করবো।